नमस्कार बंधुरा वेलकम बैक टू सोम्स क्लासरूम। आज के तुम्हारे জন্য যেটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়ার লাস্ট পার্ট। আমরা মাত্র দুটো পার্টে এই ভিডিওটাকে শেষ করব বলেছিলাম। ফার্স্ট পার্টে আমি জলের তড়িৎ বিশ্লেষণ অবধি পড়িয়েছিলাম। এই পার্টে আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে কপার সালফেট বা যেটা হচ্ছে তোমার যেটাকে CuSO4 নামে তোমরা চেনো, তো সেইটা তড়িৎ বিশ্লেষণ আমরা করব এবং সেইটা করব দেখো তোমাদের বইতে যেরকম ভাবে রয়েছে সেই অনুযায়ী আমরা করাচ্ছি। তোমাদের বইতে দেখবে রয়েছে যে কপারের তড়িৎদ্বার ব্যবহার করে, মানে কপার তড়িৎদ্বার যদি আমরা নিই সেই তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 বা কপার সালফেট তড়িৎ বিশ্লেষণ দ্রবণের মানে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ করা। তো আমরা কপার তড়িৎদ্বারকে নিয়ে আমরা কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ আমরা করব এবং এইটা করে তোমাদেরকে আমি কি করব কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণটা প্রপারলি ব্যাখ্যা দেব। আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং তোমরা যদি শেষ অবধি দেখো আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমরা এত কিছু এখান থেকে শিখে যাবে যেটা তোমরা এর আগে কোথাও দিয়ে শেখোনি এবং কনসেপ্ট এতটা ক্লিয়ার হবে তোমরা এর আগে কোথাও থেকে এতটা ভালো কনসেপ্ট কখনো ক্লিয়ার হয়নি। ভিডিওটা শেষ অবধি দেখবে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আমরা অলরেডি ক্লাস 10 এর ম্যাক্সিমাম ফিজিক্যাল সায়েন্সের এবং ম্যাথামেটিক্সের চ্যাপ্টার আপলোড করে দিয়েছি এবং এখনো অবধি যে চ্যাপ্টারগুলো আপলোড করা হয়নি সেই চ্যাপ্টারগুলো আপলোড হচ্ছে। এই চ্যাপ্টারটা শেষ প্রায় আজকের ভিডিওতেই এবং এরপরে আমরা আলোর ভিডিও আনবো। তো সেই জন্য আমি তোমাদেরকে বলছি ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ, ঠিক আছে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো কথা বাড়াবো না, মেন জায়গা মেন টপিকে চলে আসি। স্টার্ট করবো হচ্ছে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ। তবে তার আগে একটা কোয়েশ্চেন ছিল যেটা অনেকে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছিল আগের দিনের ভিডিওতে, যেটা আমি হয়তো বলতে ভুলে গেছিলাম। কোয়েশ্চেনটা ছিল এটা যে স্যার আপনি যখন NaCl এর তড়িৎ বিশ্লেষণ করলেন, আগের দিন আমি NaCl এর তড়িৎ বিশ্লেষণ দেখিয়েছিলাম মানে সোডিয়াম ক্লোরাইডের, তো সেক্ষেত্রে আমরা ক্যাথোড আর অ্যানোড হিসেবে কিসের তড়িৎদ্বার ব্যবহার করব সেটা আপনি বলেননি। হ্যাঁ বলিনি, ওটা বলতে ভুলে গেছি, ওটা বলে দিচ্ছি তোমাদেরকে এই ভিডিওতে। দেখো জেনারেলি তড়িৎদ্বার তো অনেক কিছুরই নেওয়া যায়, তবে যেটা নেওয়া হয় সেটা হচ্ছে NaCl এর তড়িৎ বিশ্লেষণ করবার সময় যেটা মেনলি নেওয়া হয় সেটা আমি তোমাদেরকে বলছি। এটা হচ্ছে তোমরা লিখে নিও, আগের দিনে NaCl এর তড়িৎ বিশ্লেষণটা যেখানটা লিখেছো সেখানে খাতার মধ্যে একটু লিখে নাও। সেটা হচ্ছে যে NaCl এর তড়িৎ বিশ্লেষণ করবার সময় অ্যানোড হিসাবে গ্রাফাইটের দণ্ড আর ক্যাথোড হিসাবে প্ল্যাটিনাম বা আয়রনের দণ্ড, এটা লিখে নিও। এটা মেনলি ইউজ করা হয়, গ্রাফাইটই নাম হয়। এটা শর্ট কোশ্চেন এসেছিল একবার পরীক্ষাতে যে NaCl এর তড়িৎ বিশ্লেষণের সময় তোমার হচ্ছে অ্যানোড হিসেবে কি নেওয়া হয়, তো উত্তর লিখতে হবে গ্রাফাইটের দণ্ড, ঠিক আছে। তো চলো এবার মেন জায়গায় আসি, যেটা হচ্ছে আমাদের কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ। তো দেখো কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ কিভাবে করা হয়। প্রথমে বলে রাখি কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ করবার জন্য সবার আগে আমাদেরকে একটা পাত্র নিতে হবে, যে পাত্রের মধ্যে আমরা তড়িৎ বিশ্লেষণ করতে চাইছি। তো একটা এরকম একটা পাত্র নিলাম, ঠিক আছে, একটা পাত্র নিলাম এরকম ভাবে, ঠিক আছে। চলো এই পাত্রটাকে কি বলা হয় তোমরা নিশ্চয়ই জানো, আগের ভিডিওতে বলেছিলাম যে পাত্রতে তড়িৎ বিশ্লেষণ করা হয় সেই পাত্রটাকে ডাকা হয় ভোল্টামিটার বলে। তাহলে এই যে পাত্রটা, এই পাত্রটাকে আমরা কি বলে রাখবো, এই পাত্রটাকে আমরা বলবো ভোল্টামিটার। এটাকে বলবো আমরা ভোল্টামিটার, যার মধ্যে আমরা তড়িৎ বিশ্লেষণ করতে চাইছি। এবার আমরা করতে চাইছি কার তড়িৎ বিশ্লেষণ, আমরা করতে চাইছি কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ। তাহলে আমরা এখানে যে তড়িৎ বিশ্লেষ্যটা নেব, এখানে আমরা যে তড়িৎ বিশ্লেষ্যটা নেব সেই তড়িৎ বিশ্লেষ্যটা কিসের হবে, সেই তড়িৎ বিশ্লেষ্যটা হবে CuSO4 অর্থাৎ কপার সালফেটের হবে এবং এটার জলীয় দ্রবণ হবে। এর কি হবে, এর জলীয় দ্রবণ। পরীক্ষাতে খুব আসে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করব, ঠিক আছে, বোঝা গেল কি বলেছি। এবার দেখো এই কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ করবার জন্য আমাদেরকে এখানে একটা তড়িৎদ্বার নিতে হবে। এই একটা তড়িৎদ্বার নিয়ে নিলাম আর এখানে ফের আর একটা তড়িৎদ্বার নিয়ে নিলাম, এইভাবে আর একটা তড়িৎদ্বার নিয়ে নিলাম, ঠিক আছে, এইভাবে আর একটা তড়িৎদ্বার নিয়ে নিলাম। তো দুটো তড়িৎদ্বার আমি নিয়ে নিলাম, আশা করি বুঝতে পেরেছো। এই যে দুটো তড়িৎদ্বার আমি নিয়েছি, এই দুটো তড়িৎদ্বারকে একটাকে যুক্ত করব ব্যাটারির নেগেটিভ মেরুর সাথে, ছোট্ট তড়িৎদ্বার নেগেটিভ মেরুর সাথে যুক্ত করলাম, আর এটাকে যুক্ত করলাম ব্যাটারির পজিটিভ মেরুর সাথে। তো নেগেটিভ আর পজিটিভ মেরুর সাথে যুক্ত করলাম। এখানে চাইলে একটা বাল্ব কানেক্ট করতেই পারো, এখানে একটা চাইলে বাল্ব কানেক্ট করতেই পারো, একটা বাল্ব কানেক্ট করতেই পারো, করে এটার সাথে যুক্ত করে দাও, ঠিক আছে। তাহলে কি বললাম বুঝতে পেরেছো, এখানে একটা তড়িৎদ্বার নিয়েছি, এখানে একটা তড়িৎদ্বার নিয়েছি। এই যে তড়িৎদ্বারটা, এই তড়িৎদ্বারটাকে যুক্ত করেছি ব্যাটারির নেগেটিভ মেরুর সাথে, এই যে তড়িৎদ্বারটা এটাকে যুক্ত করেছি ব্যাটারির পজিটিভ মেরুর সাথে, আর এখানে একটা কি করেছি বাল্ব কানেক্ট করেছি। এই তড়িৎদ্বারটা যেটা ব্যাটারির নেগেটিভ মেরুর সাথে যুক্ত, আগের দিনকে বলেছিলাম এই তড়িৎদ্বারটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ক্যাথোড, এটাকে বলা হয় ক্যাথোড। ক্যাথোড সবসময় নেগেটিভের সাথে যুক্ত থাকবে, ঠিক আছে। অ্যানোড সবসময় ব্যাটারির পজিটিভ মেরুর সাথে যুক্ত থাকবে, মানে এটা হচ্ছে আমাদের অ্যানোড, এটা হচ্ছে আমাদের অ্যানোড। আশা করি বোঝা গেছে।
যেটা ব্যাটারির নেগেটিভ মেরুর সাথে যুক্ত সেটা হচ্ছে ক্যাথোড, যেটা ব্যাটারির পজিটিভ মেরুর সাথে যুক্ত সেটা হচ্ছে অ্যানোড। আর যে পাত্রটা নিয়েছি সেই পাত্রটার নাম ভোল্টামিটার। করতে চাইছি কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ, তাই জন্য কপার সালফেটের জলীয় দ্রবণ এখানে নিয়েছি। কপার সালফেটের জলীয় দ্রবণ এখানে নিয়েছি। আশা করি বুঝতে পেরেছো। এবার এখানে একটা ভালো হয় যদি এখানে একটা সুইচ কানেক্ট করো, এখানে একটা সুইচ কানেক্ট করে দাও, সবচেয়ে ভালো হয়। একটা সুইচ কানেক্ট করেছি, আমি অন করব, কারেন্ট যাওয়া শুরু হবে। সুইচটাকে যখনই আমি অন করব কারেন্ট যাওয়া শুরু হবে। আর যখনই কারেন্ট যাবে এই যে CuSO4 এর যে জলীয় দ্রবণটা রয়েছে এটা ভেঙে যাবে। CuSO4 এর যে জলীয় দ্রবণটা রয়েছে সেটা কিসে হবে? ভেঙে যাবে। তাহলে দেখো এখানে হেডিং লাগাবে হচ্ছে বিয়োজন বলে, বিয়োজন বলে হেডিং লাগাবে। বিয়োজনের মধ্যে কি হবে? বিয়োজনের মধ্যে যেটা CuSO4 এর যে জলীয় দ্রবণ রয়েছে CuSO4 সেটা ভেঙে যাবে। কিসে ভাঙবে? Cu2 প্লাস আর SO4 মাইনাস আয়নে ভাঙবে, SO4 মাইনাস আয়নে ভাঙবে। দেখে নাও ভালো করে, বিয়োজনটা কিসের হবে? কপার সালফেটের বিয়োজন হবে। কপার সালফেটটা ভেঙে যাবে Cu2 প্লাস এবং SO4 মাইনাসে আয়নে ভেঙে যাবে। যখনই কারেন্ট যাবে CuSO4 মানে কপার সালফেটের মধ্যে দিয়ে তখন CuSO4টা দুটো আয়নে ভাঙবে, একটা Cu2 প্লাস একটা SO4 মাইনাস, দুটো আয়নে ভাঙবে। তাই জন্য CuSO4টাকে Cu2 প্লাস SO4 মাইনাস আয়নে ভেঙেছি। এই যে CuSO4টা Cu2 প্লাস এবং SO4 মাইনাসে ভাঙলো, এটা কেন ভাঙলো? কারেন্ট গেল, তাই জন্য দুটো আয়নে এটা ভেঙে গেল। ঠিক আছে। আর এখানে যেটা জল থাকবে H2O সেটাও দেখো দুটো আয়নে ভাঙবে, একটা H প্লাস আর একটা হচ্ছে OH মাইনাস, দুটো আয়নে ভাঙবে। তাহলে এইটা হচ্ছে দুটো মেন রিয়াকশন, এই দুটো হচ্ছে মেন রিয়াকশন, এই দুটো মেন ইম্পর্টেন্ট রিয়াকশন। বিয়োজন যেটা হবে কপার সালফেটটা ভেঙে যাবে Cu2 প্লাস SO4 মাইনাস, আর এখানে যে জলটা রয়েছে জলটা H প্লাস আর OH মাইনাস আয়নে ভেঙে যাবে। এটা তোমরা জানো, এগুলো বলতে কিছু লাগে না। অনেকে বলবে স্যার কিভাবে এলো না এলো। আরে ভাই তোমরা একটুখানি ব্যাকগ্রাউন্ডে যাও, ক্লাস 9-10 যদি 9ও যদি তোমরা পড়ে আসো তোমরা জানো যে এই কপার সালফেট Cu2 প্লাস SO4 মাইনাস দুটো আয়নে ভাঙে। জল নিশ্চয়ই জীবন বিজ্ঞানেও পড়েছো, H প্লাস OH মাইনাস আয়নে জল ভেঙে যায়, অনেকবার পড়া জিনিস, এগুলো বলতে লাগে না তোমাদের কাছে। মানে মেন কথা হচ্ছে একটা ক্যাটায়ন থাকবে আর একটা অ্যানায়ন থাকবে সমান চার্জের। SO4 মাইনাস তো সমান মাইনাস চার্জের অ্যানায়ন, তো এখানে যেহেতু ডবল মাইনাস আছে এখানে একটা ডবল প্লাস থাকবে, এই জন্য Cu2 প্লাসে ভেঙেছে, SO4 মাইনাসে ভেঙেছে। এটা OH মাইনাসে ভেঙেছে বলে এটা H প্লাসে ভেঙেছে, এই হচ্ছে কাজ। এবার দেখো আমরা যে কপার সালফেট নিই না, এই যে কপার সালফেট নিই, এখানে একটা কথা বলে রাখা ভালো, কপার সালফেট যেটা CuSO4 এটার দ্রবণ কিন্তু হয় নীল কালারের, এটার দ্রবণটা হয় নীল কালারের। কপার সালফেটের যেটা হবে সেটা হচ্ছে নীল কালার হবে। মানে এই যে এখানে যে কপার সালফেটটা রয়েছে এই দ্রবণটার কালারটা বর্তমান সিচুয়েশনে কি? বর্তমান সিচুয়েশনে ব্লু কালার, নীল কালারের দ্রবণ। আর একটা জিনিস আমি বলিনি ইচ্ছা করে, সেটা হচ্ছে এখানে যে ক্যাথোডটা নেব আর এখানে যে অ্যানোডটা নেব সেটা কিসের নেব? কপারের তড়িৎদ্বার ব্যবহার করতে চাইছি। মানে আমরা অ্যানোড হিসাবে আর ক্যাথোড হিসাবে কি নেব? কপার, এই যে ক্যাথোডটা যেটা নেব সেটা হচ্ছে কপারের দণ্ড, কপারের দণ্ড। একই রকম ভাবে অ্যানোড হিসাবে যেটা নেব সেটা হচ্ছে সেটাও হবে কি? কপারের দণ্ড। তাহলে আমরা যেহেতু কপারের তড়িৎ বিশ্লেষণ করতে চাইছি আমরা ক্যাথোড হিসাবেও আমরা কপারের দণ্ড নিলাম, অ্যানোড হিসাবেও আমরা কি নিলাম? কপারের দণ্ডই নিলাম। এই কথাটা মনে রাখবে, আমরা ক্যাথোড হিসাবেও কপারের দণ্ড নিচ্ছি, আমরা অ্যানোড হিসাবেও কপারের দণ্ড নিচ্ছি, আমরা দুটোই কিন্তু কপারের দণ্ড নিচ্ছি, এই কথাটা মাথায় রাখতে হবে। তাহলে দুটোই আমরা কপারের দণ্ড নিয়ে নিলাম, ঝামেলা হাঁটাও। আর আমরা তড়িৎ বিশ্লেষ্য রূপে কি নিয়েছি? CuSO4 আর হচ্ছে H2O। এতটা অবধি ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? কি বললাম, যখনই আমাদের এখান থেকে কারেন্ট যাবে এই যে CuSO4 এর যে জলীয় দ্রবণটা আছে সেটা কিসে ভেঙে যাবে? CuSO4 সেটা ভেঙে যাবে Cu2 প্লাস SO4 মাইনাস, আর জলটা ভেঙে যাবে H প্লাস আর ভেঙে যাবে OH মাইনাস। এতটা অবধি বুঝতে পেরেছো? এতটা অবধি আশা করি তোমাদের কাছে বোঝা গেছে। তার মানে এই যে CuSO4 এর যে জলীয় দ্রবণটা, এখন এই জলীয় দ্রবণের মধ্যে কি কি আয়ন রয়েছে বলতো? এই জলীয় দ্রবণটার মধ্যে 4 রকমের আয়ন রয়েছে। একটা হচ্ছে Cu2 প্লাস আয়ন রয়েছে, H প্লাস আয়ন রয়েছে, এই দুটো পজিটিভ আয়ন রয়েছে Cu2 প্লাস H প্লাস আয়ন, আর SO4 মাইনাস আর OH মাইনাস আয়ন রয়েছে, আর রয়েছে SO4 মাইনাস আর OH মাইনাস। এই 4 ধরনের আয়ন রয়েছে, এই 4 ধরনের আয়ন এই দ্রবণটার মধ্যে ঘোরাঘুরি করছে। বোঝা গেল কি বললাম? এবার ঘটনাটা কি হবে, ক্যাথোডটা দেখো নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত, ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত। তার মানে এটা হচ্ছে নেগেটিভ তড়িৎদ্বার, এটা হচ্ছে নেগেটিভ তড়িৎদ্বার, এটা হচ্ছে নেগেটিভ তড়িৎদ্বার। ঠিক আছে। আর এখানে যে Cu2 প্লাসটা রয়েছে আর H প্লাস রয়েছে এরা দুজন হচ্ছে ক্যাটায়ন, এদের মাথায় প্লাস চার্জের আয়ন। এরা কিসের আয়ন? এরা হচ্ছে প্লাস চার্জের আয়ন। আর ক্যাথোডটা কিসের? ক্যাথোডটা তো নেগেটিভ চার্জের, এরা প্লাস চার্জের। ভালো করে শোনো,
এরা প্লাস চার্জের, এটা নেগেটিভ চার্জের, তাহলে এই যে প্লাস চার্জের যে আয়নগুলো সেগুলো এই নেগেটিভ চার্জের যে ক্যাথোড তার দিকে আকৃষ্ট হবে। সিম্পল হিসাব ভাই, কোনো কিছু কঠিনের ব্যাপার নেই এখানে। এই যে Cu2 প্লাস আয়ন আর H প্লাস আয়ন এরা তো প্লাস চার্জের আয়ন, পজিটিভ আয়ন, আর এই যে ক্যাথোড যেটা রয়েছে এটা ব্যাটারি নেগেটিভ মেরুর সাথে যুক্ত, তার মানে এটা ঋণাত্মক তড়িৎদ্বার, এটা নেগেটিভ তড়িৎদ্বার আর এগুলো পজিটিভ আয়ন, তাহলে এই পজিটিভ আয়নগুলো ক্যাথোডের দিকে আকৃষ্ট হবে। সিম্পল হিসাব ভাই। তাহলে Cu2 প্লাস আর H প্লাস দুজনেই ক্যাথোডের দিকে আকৃষ্ট হবে, কিন্তু ক্যাথোডে এসে ইলেকট্রন গ্রহণ করতে পারবে যে কোনো একজন। এবার প্রশ্ন হচ্ছে কে ইলেকট্রন গ্রহণ করতে পারবে, Cu2 প্লাস ইলেকট্রন গ্রহণ করবে নাকি H প্লাস ইলেকট্রন গ্রহণ করবে? তোমাকে পরীক্ষার খাতায় লিখতে হবে H প্লাস আয়নের থেকে Cu2 প্লাস আয়ন তড়িৎ রাসায়নিক শ্রেণীর নিচের দিকে অবস্থিত। কি বললাম ওয়ার্ডটা? তড়িৎ রাসায়নিক শ্রেণীর নিচের দিকে অবস্থিত, এবং যেহেতু Cu2 প্লাস আয়নটা তড়িৎ রাসায়নিক শ্রেণীর নিচের দিকে অবস্থিত, তাই এর ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি। কার ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি, Cu2 প্লাসের না H প্লাসের? Cu2 প্লাসের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতাটা বেশি। তাহলে ক্যাথোডে এসে ইলেকট্রন গ্রহণ করবে কে? ক্যাথোডে এসে ইলেকট্রন গ্রহণ করবে Cu2 প্লাস। কি বললাম বুঝতে পারলে? তার মানে কি বললাম এখানে, Cu2 প্লাস আর H প্লাস দুটোই হচ্ছে পজিটিভ আয়ন, দুজনেই এই নেগেটিভ তড়িৎদ্বারের দিকে আসতে পারে, কিন্তু আসবে একজন। কে আসবে? Cu2 প্লাস আসবে। কেন Cu2 প্লাস আসছে? Cu2 প্লাসের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতাটা বেশি। যেহেতু Cu2 প্লাসের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি, তাই জন্য Cu2 প্লাস কি করবে, এখান থেকে এই নেগেটিভ তড়িৎদ্বার অর্থাৎ ক্যাথোডে আসবে। এবার ক্যাথোডে কি বিক্রিয়া হবে সেটা লিখছি এখানে, দেখো এটা হচ্ছে ক্যাথোড বিক্রিয়া। তো দেখো ক্যাথোড বিক্রিয়াতে কি হবে, ক্যাথোড বিক্রিয়াতে যেটা হবে Cu2 প্লাস আয়নটা ক্যাথোডে আসবে, H প্লাস ইলেকট্রন মানে এখানে এসে নিতে পারবে না, কারণ হচ্ছে এর ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি। আমি লিখে দিচ্ছি এইখানে Cu2 প্লাসের ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি, তাই এইটা ক্যাথোডে এসে বিক্রিয়া ঘটবে। কি বিক্রিয়া ঘটবে? Cu2 প্লাস ক্যাথোডে এসছে। এবার দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, এর মাথায় রয়েছে ডবল পজিটিভ চার্জ, তাহলে ও কি করতে চাইবে, মাথার যে ডবল পজিটিভ চার্জ আছে সেটাকে ও নষ্ট করে নর্মাল সিউতে পরিণত হতে চাইবে, নর্মাল সিউতে। তাহলে Cu2 প্লাস যদি দুটো পজিটিভ চার্জ থাকে, ওই দুটো পজিটিভ চার্জ নষ্ট হবে কটা নেগেটিভ চার্জ দ্বারা? দুটো নেগেটিভ চার্জ দ্বারা। দুটো যদি পজিটিভ চার্জ থাকে তাহলে সেটা দুটো নেগেটিভ চার্জ দ্বারা নষ্ট হবে। তাহলে Cu2 প্লাস এসে ও দুটো ইলেকট্রনকে গ্রহণ করবে। Cu2 প্লাস এসছে, এসে দুটো ইলেকট্রনকে নিয়েছে, নিয়ে এটা কিসে কনভার্ট হয়ে গেছে, নর্মাল সিউতে কনভার্ট হয়ে গেছে, নর্মাল সিউতে কনভার্ট হয়ে গেছে। দেখো এর মাথায় ডবল প্লাস ছিল, এখানে ডবল মাইনাস আছে, তাহলে ডবল প্লাস আর ডবল মাইনাস কেটে গেল, নর্মাল সিউ থাকলো। তাহলে Cu2 প্লাস ক্যাথোডে যে রিঅ্যাকশনটা করলো সেটা হচ্ছে Cu2 প্লাস প্লাস 2E মাইনাস, এখানে হয়ে গেল হচ্ছে নর্মাল সিউ হয়ে গেল। তাহলে এখানে সেই ইলেকট্রন গ্রহণ হলো, দেখো এখানে ইলেকট্রন গ্রহণ হয়েছে, তার মানে এই যে বিক্রিয়াটা এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া, এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। বোঝা গেল কি বললাম? আর একটা হবে হচ্ছে অ্যানোড বিক্রিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার বলো অ্যানোডটা কোন চার্জ দ্বারা আহিত? অ্যানোডটা দেখো পজিটিভ চার্জ দ্বারা আহিত। দেখো ব্যাটারির যেটা পজিটিভ মেরু, এই পজিটিভ মেরুর সাথে অ্যানোডটা কানেক্টেড, তাহলে অ্যানোডটা সবসময় পজিটিভ চার্জের জিনিস। এই যে অ্যানোডটা পজিটিভ চার্জের জিনিস, আর এখানে দেখো SO4 2 মাইনাস আর OH মাইনাস দুটোই হচ্ছে নেগেটিভ চার্জের জিনিস, এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, দুজনেই অ্যানায়ন। তাহলে এরা দুজনেই হচ্ছে নেগেটিভ চার্জের জিনিস, তাই জন্য অ্যানোডের দিকে SO4 2 মাইনাস OH মাইনাস দুজনেই আকৃষ্ট হবে। কিন্তু এইখানে ওয়ার্ডটা ভালো করে শোনো, খাতার মধ্যে যেভাবে বলছি সেভাবে লেখো, SO4 2 মাইনাস আর OH মাইনাস দুজনেই অ্যানোডের দিকে আকৃষ্ট হবে, কিন্তু এই SO4 2 মাইনাস এবং OH মাইনাস অ্যানোডে এসে ইলেকট্রন ত্যাগ করার আগে, এখানে যেরকম ক্যাথোডে যেরকম ইলেকট্রন গ্রহণ হয় এখানে তো ইলেকট্রন ত্যাগ হয়, সেরকম SO4 2 মাইনাস আর OH মাইনাস যেহেতু নেগেটিভ আয়ন, তাই জন্য এরা পজিটিভ আধানগ্রস্ত অ্যানোড দ্বারা আকৃষ্ট হবে, কিন্তু SO4 2 মাইনাস আর OH মাইনাস অ্যানোডে এসে ইলেকট্রন ত্যাগ করার আগে অ্যানোড পাথটা কিসের তৈরি ভাই? কপারের তৈরি।
কপারের যেরকম ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি, সেরকম ভাবে কপারের ইলেকট্রন ত্যাগ করার প্রবণতাও বেশি। তাই জন্য কপারের তৈরি এই অ্যানোড দণ্ডটি ইলেকট্রন আগে ত্যাগ করবে, দুটো ইলেকট্রন ত্যাগ করবে, করে সিউটা ভেঙে গিয়ে CO2 প্লাস উৎপন্ন করবে। তাহলে কি বললাম, এই যে তোমার যে তড়িৎদ্বারটা রয়েছে এইখানে যে তড়িৎদ্বারটা রয়েছে, এখানে থাকা কপারটা কি করবে, কপারটা দুটো ইলেকট্রন এখানেই ত্যাগ করে দেবে, দিয়ে এটা নর্মাল কিসে পরিণত হয়ে যাবে, CO2 প্লাসে পরিণত হবে। এই যে CO2 প্লাস আয়নটা এটা দ্রবণে চলে আসবে। এ আর এ এখানে যাওয়ার আগে এরা রিয়াকশন করতে পারবে না। এখানে কপারের তৈরি দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বটা কপারের তৈরি, এ কি করবে, দুটো ইলেকট্রন ত্যাগ করবে, করে CO2 প্লাস আয়নে ভেঙে যাবে, এই CO2 প্লাস আয়নটা দ্রবণে চলে আসবে। তাহলে দ্রবণে কোন আয়ন চলে গেল, CO2 প্লাস আয়ন চলে গেল। তাহলে দেখো ব্যাপারটা বোঝো, এইখানের CO2 প্লাস আয়নটা যখনই এইখানে আসলো, এই দ্রবণটার মধ্যে একটা CO2 প্লাস কমে গেল, সাথে সাথে এইখানের যে কপারের যে দণ্ডটা রয়েছে সেখান থেকে দুটো ইলেকট্রন ত্যাগ করে কপার কি করছে, CO2 প্লাস আয়ন রূপে দ্রবণে আসছে। একটা কপার এখানে ক্যাথোডে গেল, সাথে সাথে একটা কপার দ্রবণে আসলো। তাহলে কপারের যে তোমার হচ্ছে দ্রবণের যে গাঢ়ত্ব, মানে কপার সালফেট দ্রবণের যে গাঢ়ত্বটা, সেটা কি কখনো কমবে? দ্রবণের কালারটা যে ব্লু কালার ছিল, ব্লু কালারটা কি কখনো চেঞ্জ হবে? দুটোই হচ্ছে হবে না। ভালো করে শোনো কি বলছি, SO4 মাইনাস আর OH মাইনাস অ্যানোডে যাওয়ার কথা, কিন্তু কি বললাম, SO4 মাইনাস আর OH মাইনাসের থেকে কপারের ইলেকট্রন ত্যাগ করার এই গ্রহণ করার প্রবণতা যেরকম ওখানে বেশি ছিল, ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা কার বেশি, SO4 মাইনাস আর OH মাইনাসের থেকে কপারের ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেশি। তাই জন্য এরা দুজন তো এসে অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করার কথা, কিন্তু এরা ইলেকট্রন ত্যাগ করার আগেই কপারের দণ্ডটির থেকে কপার দুটো ইলেকট্রন ত্যাগ করে, কপারের দণ্ড থেকে কপার দুটো ইলেকট্রন ত্যাগ করে CO2 প্লাস আয়ন রূপে, দেখো CO2 প্লাস আয়ন রূপে দ্রবণে চলে আসবে, দ্রবণে আসলো। ঠিক আছে, তাহলে অ্যানোডে কি রিয়াকশন ঘটলো, কপার দুটো ইলেকট্রন ত্যাগ করে CO2 প্লাসে পরিণত হলো। এই রিয়াকশনটাই অ্যানোডে ঘটেছে, তাহলে আমি অ্যানোড বিক্রিয়ার মধ্যে আমি কি লিখবো, অ্যানোড বিক্রিয়ার মধ্যে আমি লিখবো Cu দুটো ইলেকট্রন ত্যাগ করেছে, করে এটা CO2 প্লাসে পরিণত হয়েছে। এটা অ্যানোড বিক্রিয়া হয়েছে ভাই, সিম্পল হিসাব। ক্যাথোড বিক্রিয়া এইটুকু, অ্যানোড বিক্রিয়া এইটুকু, এই দুটোই মেন জিনিস, এইটুকুই লিখতে হবে। তোমাকে ব্র্যাকেটে লিখে দিতে হবে, এখানে লিখতে হবে যে কেন SO4 মাইনাস আর OH মাইনাস এখানে এসে রিয়াকশন করেনি, এরা তো নেগেটিভ চার্জের জিনিস, তো এরা কেন এই পজিটিভ চার্জ দ্বারা আহিত ক্যাথোডে এই অ্যানোডে এসে কেন রিয়াকশন করেনি। ওই যে বললাম লিখতে হবে এটা, SO4 মাইনাস আর OH মাইনাস আয়নের তুলনায় Cu এর ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেশি, তাই জন্য SO4 মাইনাস ও OH মাইনাস আয়ন এইখানে আসার আগেই কপার দুটো ইলেকট্রন ত্যাগ করে দ্রবণে আসবে এবং CO2 প্লাস আয়ন রূপে দ্রবণে আসবে, এবং এসে এই CO2 প্লাস আয়নটা ফের এই ক্যাথোড দ্বারা আকৃষ্ট হবে, ফের এই CO2 প্লাস এখানে চলে যাবে। CO2 প্লাস যখনই এখানে যাবে, সাথে সাথে ফের একটা কপার এখানে কি করবে, দুটো ইলেকট্রন ত্যাগ করে CO2 প্লাস আয়ন রূপে আসবে। যেই এখানে আসবে, সাথে সাথে এই নেগেটিভ তড়িৎদ্বার একে টানবে, এখানে আসবে, আবার একটা কপার ভেঙে এখানে আসবে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, খুব ভালো করে শোনো, CO2 প্লাস আয়ন যখনই এখানে যাচ্ছে, সাথে সাথে এখানে একটা কপার দুটো ইলেকট্রন ত্যাগ করে CO2 প্লাস আয়ন রূপে এখানে আসছে, ফের এই CO2 প্লাস যখন এখানে যাচ্ছে, ফের এক কপার এখান থেকে তড়িৎদ্বার থেকে দুটো ইলেকট্রন ত্যাগ করে এখানে CO2 প্লাস আয়ন রূপে আসছে। তাহলে মেন কথা হচ্ছে এই দ্রবণের মধ্যে CO2 প্লাসের যে গাঢ়ত্ব, বা তোমার যেটাকে বলা হচ্ছে যে দ্রবণের যে কালার, ব্লু কালারের যে দ্রবণ ছিল, কপার সালফেটের দ্রবণ তো ব্লু কালারের হয়, নীল কালারের হয়, লিখে নেবে খাতার মধ্যে। কপার সালফেটের দ্রবণের যে কালার, ব্লু কালার, সেটা কি কখনো পরিবর্তন হবে? উত্তর লিখতে হবে না, পরিবর্তন হবে না। দ্রবণের গাঢ়ত্বের পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। কেন পরিবর্তন হবে না? কারণ এই যে বলছি, CO2 প্লাস যখনই এখানে আসছে, এ টেনে নিচ্ছে, সাথে সাথে এখান থেকে কপারের দুটো ইলেকট্রন ত্যাগ করে কপার CO2 প্লাস আয়ন রূপে দ্রবণে চলে আসছে। তাহলে ব্যাপারটা জাস্ট খুব ভালো করে শোনো, দুটো তড়িৎদ্বার রয়েছে, কপার ভেঙে দ্রবণে আসলো, এ টেনে নিল, আবার কপার ভেঙে দ্রবণে আসলো, এ টেনে নিল। তাহলে দ্রবণে যখনই এখানে CO2 প্লাস আয়নের কম হচ্ছে, সাথে সাথে এখান থেকে কপার ভেঙে দ্রবণে আসছে, এ টেনে নিচ্ছে।
তাহলে দ্রবণের মধ্যে Cu2+ গাঢ়ত্ব কখনো কমছে না। Cu2+ গাঢ়ত্ব বা কপার সালফেটের যে দ্রবণের যে গাঢ়ত্ব সেটা একই থাকছে, এবং দ্রবণের যে টোটাল কালার ব্লু ছিল সেই ব্লু কালারটা ব্লু কালারই থাকছে। এটা বোঝা গেল। এবং আমি একটা কথা বললাম, যেটা এখান থেকে কপার ভেঙে ভেঙে দ্রবণে আসছে, তো কপার ভেঙে ভেঙে দ্রবণে আসছে। খাতার মধ্যে লেখো, এর ফলে কপারের যে তড়িৎদ্বার নিয়েছিলাম অ্যানোড, তার যে ভর বা তার যে মানে ইসে ছিল, যে সেটা যেটা মোটা ছিল বা পুরু ছিল, তার পুরুত্বটা কমে যাবে, আস্তে আস্তে সরু হয়ে যাবে। খাতার মধ্যে লিখবে যে অ্যানোডের এই কপার দণ্ডের যে অ্যানোডটি ছিল সেটির ভর কমে যাবে, 1 নাম্বার। 2 নম্বর কথা লিখবে, এর যে এটা যতটা মোটা ছিল বা পুরু ছিল, এর পুরু যে ভাবটা সেটা কমে যাবে এবং এটা আস্তে আস্তে সরু হয়ে যাবে। এটা লিখে নিও। আর এইখানে কপারগুলো এসে সব কার মধ্যে চিপকে যাচ্ছে? এই ক্যাথোডের মধ্যে চিপকে যাচ্ছে। তাহলে ক্যাথোডের যে ভরটা, সেই ক্যাথোডের ভরটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, এবং মনে রাখতে হবে ক্যাথোড যেটা সরু দণ্ড ছিল সেটা আস্তে আস্তে মোটা দণ্ড হয়ে যাচ্ছে, আর এটা যেটা মোটা দণ্ড ছিল এটা আস্তে আস্তে সরু দণ্ড হয়ে যাচ্ছে। বুঝতে পারলে কি বললাম? তাহলে 4-5টা কথা এখান থেকে আমি বললাম। এক, তো প্রথম কথা মনে রাখতে হবে যে কপার সালফেটের দ্রবণের কালার ব্লু হয়। কপার সালফেটের বিয়োজনটা কিভাবে হচ্ছে সেটা আমি বোঝালাম। কিসের ক্যাথোড নেবে, কিসের অ্যানোড নেবে, ক্যাথোড আর অ্যানোড কিসের নেবে সেটাও বললাম। তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে কটা আয়ন উৎপন্ন হয়? পরীক্ষাতে অনেকবার কোশ্চেনটা এসছে, 4টে আয়ন উৎপন্ন হয়। পরীক্ষাতে কিন্তু কোশ্চেনটা দেয় Cu2+, H+, SO4 2- OH-, 4টে আয়ন উৎপন্ন হবে। ঠিক আছে। ক্যাথোডে কি রিয়াকশন হবে? পরীক্ষাতে আসবে। অ্যানোডে কি রিয়াকশন হবে? পরীক্ষাতে লিখতে হবে। তোমাকে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ লিখতে হবে, টোটাল ব্যাখ্যাটা যেভাবে বললাম সেভাবে পরীক্ষাতে লিখবে। কেন Cu2+ এসে এখানে ইলেকট্রন ত্যাগ করলো? ওই যে বললাম যে Cu2+ এর ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা এবং গ্রহণ করার প্রবণতা এই SO4 2-, OH-, H+ আয়ন এইগুলোর থেকে বেশি। তাই জন্য এই ইলেকট্রন এখানে এসে গ্রহণ করতে চাইবে, আর এখানে এরা এসে এখানে ইলেকট্রন ত্যাগ করার আগেই এখান থেকে ইলেকট্রন এখান থেকে কপার 2টো ইলেকট্রন ত্যাগ করে দ্রবণে Cu2+ আয়ন রূপে আসবে এবং রিয়াকশনটা এখানে হবে। তাহলে কি বললাম? সিউ এখানে কি করেছে? 2টো ইলেকট্রন ত্যাগ করে Cu2+ পরিণত হয়েছে। তাহলে এটা অ্যানোডের মধ্যে ঘটেছে, তো সেই জন্য লিখেছি অ্যানোড বিক্রিয়াতে Cu- 2টো ইলেকট্রন = Cu2+। তো এই হচ্ছে টোটাল কপারের তড়িৎ বিশ্লেষণ, কপারের তড়িৎ বিশ্লেষণ। বোঝা গেল? তো এবার আমরা শিখবো সেটা হচ্ছে কপার ধাতুর পরিশোধন। মানে পরিশোধন জিনিসটা কি আমি বলছি, তবে তার আগে আমি বলে রাখি, যা এখানে করেছি হুবহু সব কিছু এক হবে, শুধু 2 থেকে 3টে জায়গা খালি চেঞ্জ হবে, বাকি হুবহু পুরোপুরি সেম। ওই জন্য এটার সাথে আমি কপার ধাতুর পরিশোধনটা পড়িয়ে দেবো। আর বইতে দেখবে এরপরে অ্যালুমিনিয়ামের তড়িৎ পরিশোধন আছে, কিন্তু আমি সেটা পরে করাবো। আমি আগে এটার সাথেই কপার সালফেটের কপারের তড়িৎ পরিশোধন সেটা আমি পড়িয়ে দিচ্ছি। দেখো ভালো করে মন দিয়ে শোনো। এখানে জাস্ট হেডিংটাতে একটুখানি খালি চেঞ্জ করো, যে কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপারের তড়িৎ পরিশোধন, এটা হবে হেডিং। কপার ধাতু ব্যবহার করে কপারের তড়িৎ পরিশোধন, এইটুকু হবে হেডিং। ঠিক আছে, এটা বোঝা গেছে। আমি এই সাইডটাতেও রাপ করে দিচ্ছি, গল্পটা সেই সেমই থাকবে। এখানে ফার্স্ট একটা এখানে একটা তড়িৎ বিশ্লেষণ করবার জন্য একটা পাত্র নিয়ে নেবো। এই যে পাত্রটা আমি নিলাম, এই পাত্রটাকে বলা হবে ভোল্টামিটার। এই পাত্রটাকে নিয়ে নিলাম আমি, এটা হচ্ছে ভোল্টামিটার পাত্র। এই পাত্রের মধ্যে 2টো তড়িৎদ্বার নিমজ্জিত করব। এই একটা তড়িৎদ্বার, আর এখানে আর একটা তড়িৎদ্বার, এই একটা তড়িৎদ্বার। 2টো তড়িৎদ্বার আমি নিয়ে নিলাম। ঠিক আছে, 2টো তড়িৎদ্বার আমি নিয়ে নিলাম। আর এখানে কি নেব? তড়িৎ বিশ্লেষ্য নেব। তড়িৎ বিশ্লেষ্য বলতে এখানে কপার সালফেট নিয়ে নেবো। এই তড়িৎ বিশ্লেষ্যর মধ্যে যেটা নিই সেটা হচ্ছে CuSO4, যেটা আগের বারও নিয়েছিলাম কপার সালফেট, সেটা নিয়ে নেবো। এটাকে ব্যাটারির নেগেটিভ মেরুর সাথে যুক্ত করে দেবো, আর পজিটিভ মেরুর সাথে এটাকে যুক্ত করব। তার সাথে একটা সুইচ কানেক্ট করি, আর এখানে চাইলে একটা বাল্ব কানেক্ট করতে পারো। ঠিক আছে, বাল্ব কানেক্ট করতেই পারো চাইলে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, বাল্ব কানেক্ট করে দিও। ঠিক আছে, আর বাকিটা তো পাত্র রয়েছে। পাত্রটাকে ভোল্টামিটার বলা হয়। যে তড়িৎদ্বারটা ব্যাটারির নেগেটিভ মেরুর সাথে যুক্ত সেটাকে বলা হবে ক্যাথোড, এটা হচ্ছে ক্যাথোড। ঠিক আছে, এইটাকে বলা হয় হচ্ছে তোমার কি, এটাকে বলা হচ্ছে অ্যানোড, যেটা ব্যাটারির পজিটিভ মেরুর সাথে যুক্ত। তাহলে এই যে তড়িৎদ্বারটা, এটা ব্যাটারির নেগেটিভ মেরুর সাথে যুক্ত, নেগেটিভ মেরুর সাথে যুক্ত বলে এটাকে বলবো আমরা কি, এটাকে বলবো হচ্ছে ক্যাথোড। আর এই যে তড়িৎদ্বারটা, এটা ব্যাটারির পজিটিভ মেরু, এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ মেরুর সাথে যুক্ত, এটা হচ্ছে পজিটিভ মেরুর সাথে যুক্ত এই তড়িৎদ্বারটা। এই জন্য এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে অ্যানোড, আর এটাকে বলা হচ্ছে ক্যাথোড। ঠিক আছে, বোঝা গেল কি বলেছি? তো দেখো এবার কি করতে চাইছি আমরা, কপারের তড়িৎদ্বার ব্যবহার করে কপারের তড়িৎ পরিশোধন করতে চাইছি। কপারের তড়িৎ পরিশোধন, আগে বোঝো তড়িৎ পরিশোধন জিনিসটা কি, শুনে শুনে খাতার মধ্যে লেখো। কপারের তড়িৎ পরিশোধন তো পড়াচ্ছি, কিন্তু তার আগে জানতে হবে তড়িৎ পরিশোধন জিনিসটা কি।
পরীক্ষাতে কোশ্চেন আসে তড়িৎ পরিশোধন কাকে বলে। দেখো তড়িৎ পরিশোধন কি কাকে বলে এটা আমি লিখবো পরীক্ষার জন্য, সেটা যেটা যেভাবে বলছি সেভাবে লিখবে। দেখো যখন কোনো ধাতুকে কোনো আকরিক থেকে নিষ্কাশিত করা হয় তখন তার মধ্যে তোমার হচ্ছে কি থাকে, বিভিন্ন অশুদ্ধি মিশে থাকে। সেই অশুদ্ধিটাকে দূর করে বিশুদ্ধ ধাতু বা বিশুদ্ধ অবস্থায় একদম পিওর ধাতু পাওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে আমরা বলে থাকি সেটার পরিশোধন, মানে ধাতুর পরিশোধন করা। তাহলে কি বললাম, যখন কোনো আকরিক থেকে কোনো ধাতুকে নিষ্কাশন করা হয় তখন ধাতুর মধ্যে নানা রকম অশুদ্ধি মিশে থাকে, সেই অশুদ্ধিগুলিকে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার দ্বারা দূর করে তাকে হচ্ছে তোমার নর্মাল একটা পিওর ধাতু বা বিশুদ্ধ ধাতু পাওয়ার যে পদ্ধতি বা যে প্রক্রিয়া, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ধাতুর পরিশোধন করা। এবার ধাতুর পরিশোধন বলতে আমরা এখানে শিখবো কপারের তড়িৎ পরিশোধন। সবার আগে শিখছি কপারের তড়িৎ পরিশোধন। দেখো কপারের তড়িৎ পরিশোধন করবার জন্য এখানে যে তড়িৎ মানে যে আমরা যে ইসেটা নিব তড়িৎ বিশ্লেষ্যটা, সেটা হচ্ছে কপার সালফেট। ক্যাথোডটা তোমার কিসের নেবো আর অ্যানোডটা কিসের নেবো সেটা বুঝতে হবে। দেখো ভালো করে বোঝো, এই জায়গাটাই হচ্ছে মেন জায়গা। সবার আগে বলি আমরা চাইছি অবিশুদ্ধ কপার থেকে বিশুদ্ধ কপার তৈরি হোক। তাহলে অবিশুদ্ধ পাতটার থেকে অবিশুদ্ধি জিনিসটাকে আউট করতে হবে, অবিশুদ্ধ জিনিসটাকে আউট করতে হবে বা অশুদ্ধিটাকে আউট করতে হবে। তাহলে যেটাকে আউট করতে হবে বা যেটাকে আমরা বাদ করতে চাইছি, যেটার ক্ষয় হোক সেটা আমরা চাইছি, সেটাকে আমরা নেব হচ্ছে অ্যানোডে। সেটাকে আমরা নেব কোথায়? অ্যানোডে নেব। তাহলে অ্যানোডে যেটা নেব সেটা হচ্ছে নেব অশুদ্ধি কপার পাত বা দণ্ড, আর ক্যাথোডে নেব বিশুদ্ধ কপার পাত, বিশুদ্ধ কপার পাত বা দণ্ড। ঠিক আছে, কি বললাম বোঝা গেল? কপার পাত বা দণ্ড, এই দুটো জিনিস দু জায়গায় নেব। ইজ ইট ক্লিয়ার এতটা অবধি? আশা করি তোমার কাছে ক্লিয়ার হয়েছে। এবার মন দিয়ে শুনবে কি করা হবে। যখনই এইখানে তড়িৎ প্রবাহ চালনা করা হবে তখন এই কপার সালফেটটা ভেঙে যাবে, কিন্তু আমরা এর মধ্যে কি নিয়েছি, কপার সালফেটের কিন্তু জলীয় দ্রবণ নিয়েছি, মানে কপার সালফেট আছে, জল আছে। এবার ব্যাপারটা কি, এই কপার সালফেটের যে জলীয় দ্রবণটা নেওয়া হয়েছে সেটার আমরা কি চাইছি, সেটার একটু ভালোভাবে তড়িৎ বিশ্লেষণ হোক। তার জন্য আমরা এর মধ্যে আর একটা নতুন জিনিস মিশ্রণ করব, এর মধ্যে একটা নতুন জিনিস দেব, সেটা হচ্ছে লঘু H2SO4, লঘু H2SO4 দেব। লঘু H2SO4 এই তড়িৎ বিশ্লেষণটার মধ্যে মিশিয়ে দেবো। লঘু H2SO4 যখনই তড়িৎ বিশ্লেষণটার মধ্যে মিশিয়ে দেবো কি হবে, এই H2SO4 CuSO4 আর জল কি হবে, এই তড়িৎ প্রবাহ চালনা করার সাথে সাথে আয়নে ভেঙে যাবে, মানে বেশি সংখ্যক আয়ন আমরা পাবো। কি করলাম, আমি বিয়োজনটা বলছি, যখনই কারেন্ট পাঠাবো তখন যে বিয়োজনটা হবে সেটা লিখছি। দেখো বিয়োজনটা এটা হবে, এর মধ্যে CuSO4 ছিল, CuSO4টা কারেন্ট পাঠানোর সাথে সাথে এটা ভেঙে যাবে Cu2 প্লাস আর SO4 2 মাইনাস, সেটা আগের বারেও বলেছি। এটা জলীয় দ্রবণ, তাহলে এর মধ্যে যে জলটা ছিল H2O সেটা ভেঙে যাবে H প্লাস আর হয়ে যাবে OH মাইনাস। মেশালাম এক্সট্রা কি, H2SO4টাকে, লঘু H2SO4টাকে মেশালাম এর মধ্যে। H2SO4টাকে মেশানোর জন্য H2SO4টা ভেঙে যাবে H প্লাস SO4 2 মাইনাস। তো দেখো এখানে SO4 2 মাইনাস ডবল আছে, SO4 2 মাইনাস দেখো দুটো নেগেটিভ চার্জ আছে, তাহলে এখানেও দুটো পজিটিভ চার্জ হতে হবে, সেই জন্য এর আগে একটা 2 লিখে দেবো। তাহলে দেখো 2H প্লাস মানে দুটো পজিটিভ চার্জ, SO4 2 মাইনাস মানে দুটো নেগেটিভ চার্জ, দুটো পজিটিভ চার্জ দুটো নেগেটিভ চার্জ মানে ওভারঅল চার্জ 0। আর এখানে দেখো হাইড্রোজেন দুটো ছিল, এখানে হাইড্রোজেন দুটো, SO4 একটা ছিল, SO4 একটা। তাহলে এই হচ্ছে তিনটে পদ্ধতিতে ভাঙবে, বিয়োজন হবে এইটার, এই তিনটে বিয়োজন হবে, তিনজনের বিয়োজন হবে। কপার সালফেটের বিয়োজন হলো SO4 H2SO4 এর বিয়োজন মানে হলো 2H প্লাস SO4 2 মাইনাস, আর জলের হয়েছে H প্লাস আর OH মাইনাস। এর মধ্যে এখন তাহলে কটা আয়ন রয়েছে দেখো, আমি এখানে একটুখানি লিখছি কি কি আয়ন রয়েছে এর মধ্যে, তাহলে দেখো একটুখানি। এক নম্বর রয়েছে Cu2 প্লাস, H প্লাস আর H প্লাস, মানে মেনলি Cu2 প্লাস রয়েছে আর H প্লাস রয়েছে। H প্লাস দু রকমের রয়েছে, তো H প্লাস একবারই লিখছি, তার মানে বুঝে নিও যে দুটো H প্লাস রয়েছে। আর এছাড়া কি আয়ন রয়েছে, SO4 2 মাইনাস, OH মাইনাস, আবার SO4 2 মাইনাস মানে SO4 2 মাইনাস আর OH মাইনাস, SO4 2 মাইনাস আর OH মাইনাস, এই কয়েকটা আয়ন এর মধ্যে, এই কয়েকটা আয়ন এর মধ্যে রয়েছে। জলের মধ্যে আমরা CuSO4 দিয়েছি আর তড়িৎ প্রবাহ চালনা করেছি, ফলে কপার সালফেটটা Cu2 প্লাস SO4 2 মাইনাসে ভেঙে গেছে, জলটা H প্লাস OH মাইনাসে ভেঙে গেছে, আর সালফিউরিক অ্যাসিডটা H প্লাস আর SO4 2 মাইনাস, H প্লাস আর SO4 2 মাইনাসে ভেঙে গেছে। তাহলে জলের মধ্যে মোট 4 প্রকারের আয়ন রয়েছে, Cu2 প্লাস, H প্লাস দুটো পজিটিভ আয়ন, SO4 2 মাইনাস আর OH মাইনাস দুটো নেগেটিভ আয়ন, এই 4টে আয়ন রয়েছে। গল্প সেই সেম হবে।
CO2 প্লাস আর H প্লাসের মধ্যে কার ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি? CO2 প্লাসের। CO2 প্লাসটা কি করবে, এখান থেকে এই CO2 প্লাস যেহেতু পজিটিভ চার্জের আর ক্যাথোডটা যেহেতু নেগেটিভ চার্জের, তাই জন্য এই CO2 প্লাসটা ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা H প্লাসের থেকে বেশি, তাই জন্য এইটা এখানে আসবে এবং ক্যাথোড যে রিয়াকশনটা হবে, ক্যাথোড বিক্রিয়া যেটা হবে, CO2 প্লাস এখানে আসবে। CO2 প্লাস যখনই এখানে আসবে, এর যেহেতু ডবল পজিটিভ চার্জ রয়েছে, ও দুটো পজিটিভ চার্জকে নষ্ট করতে চাইবে, ফলে দুটো ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে এ দুটো ইলেকট্রন গ্রহণ করবে, করে এটা Cu তে পরিণত হবে। যেমন আগের বার হয়েছিল পুরোপুরি সেম রিয়াকশন, ক্যাথোড রিয়াকশন পুরোপুরি সেম আগের বারের মতো, কোনো চেঞ্জ নেই। এবার লিখবো হচ্ছে অ্যানোড বিক্রিয়া। অ্যানোড বিক্রিয়াও পুরোপুরি সেম হবে। SO2 মাইনাস আর OH মাইনাস দুটো নেগেটিভ চার্জের আয়ন, দুটো এই পজিটিভ চার্জের ক্যাথোডে এই অ্যানোডে যাওয়ার আগে SO2 মাইনাস আর OH মাইনাস দুটোই নেগেটিভ চার্জের আয়ন। পজিটিভ চার্জের অ্যানোডে এরা দুজন যাওয়ার আগে এখানে যেহেতু অশুদ্ধি কপার পাত রয়েছে, কপার ইলেকট্রন ত্যাগ করে, দুটো ইলেকট্রন ত্যাগ করে CO2 প্লাস আয়ন রূপে দ্রবণে আসবে। পুরো সেম লজিক, পুরো সেম লজিক রে ভাই, কোনো চেঞ্জ নেই। এখানে সিউটা দুটো ইলেকট্রন ত্যাগ করবে, দুটো ইলেকট্রন ত্যাগ করবে, করে এটা কনভার্ট হবে CO2 প্লাসে, কনভার্ট হয়ে CO2 প্লাসটা দ্রবণে আসবে। সেম লজিক, অ্যানোড বিক্রিয়া সেম হবে। সিউ দুটো ইলেকট্রন ত্যাগ করবে, করে এটা CO2 প্লাসে পরিণত হবে, হয়ে এটা কিসে আসলো, দ্রবণে আসলো। তাহলে এখানে দ্রবণে কি হলো, CO2 প্লাস তৈরি হলো। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা কিন্তু অশুদ্ধি কপার পাচ্ছিল, মানে এর মধ্যে কিন্তু শুধু কপার মিশে নেই, কপারের সাথে আরো অনেক কিছু মিশে আছে। এই যে এখানে যে দণ্ডটা ছিল, এই দণ্ডের মধ্যে কিন্তু আরো অবিশুদ্ধি অনেক কিছু মিশে আছে, এর মধ্যে আরো অবিশুদ্ধি অনেক কিছু মিশে আছে। কপারগুলো খুলে খুলে দ্রবণে আসছে, অবিশুদ্ধিগুলো তো আসছে না। অবিশুদ্ধিগুলো ঝরে ঝরে নিচে পড়বে, এখানে ঝরে ঝরে নিচে পড়বে, এখানে জমা হবে, এখানে জমা হবে, এখানে জমা হবে। যেগুলো এখানে জমা হচ্ছে তাকে বলা হচ্ছে অ্যানোড মাড। অ্যানোড মাড। এবার অ্যানোড মাডে আমরা কি কি পাবো, তিন রকমের ধাতু পাবো। Ag রূপো, Au সোনা, আর Pt প্ল্যাটিনাম। এই তিন ধরনের ধাতু জেনারেলি পাওয়া যায়। কি বললাম, এই যে অ্যানোডটা ছিল সেটা ছিল অশুদ্ধি কপার, মানে শুধু পিওর কপার নেই, কিছু অশুদ্ধি মিশে ছিল। অশুদ্ধিগুলো কি কি, অশুদ্ধিগুলো জেনারেলি সিলভার, সোনা, প্ল্যাটিনাম, এই অশুদ্ধিগুলো মিশে থাকে কপারের সাথে। আমরা পিওর কপারটা পেয়ে যাচ্ছি, কারণ কপার দুটো ইলেকট্রন ত্যাগ করে দ্রবণে চলে আসছে, পিওর কপারটা পেয়ে যাচ্ছি। অবিশুদ্ধি রূপে ঝরে ঝরে কিগুলো নিচে পড়ছে, এখানে কি কি জমছে, এখানে এই জায়গাটাতে কি জমছে, অ্যানোড মাড জমছে। অ্যানোড মাড বা অ্যানোডের কাদা, যাকে বলা হয় অ্যানোডের কাদা, যেগুলো বিক্রিয়া করবে না এসে, এইগুলো এখানেই থিতিয়ে পড়ে থাকবে, এখানেই জমে থাকবে, এগুলো কখনো রিয়াকশন করবে না। এখানে আমরা কি পাচ্ছি, অ্যানোড মাড পাচ্ছি। অ্যানোড মাড রূপে তিন ধরনের তোমার হচ্ছে মূল্যবান ধাতু পাওয়া যায়, সিলভার, প্ল্যাটিনাম আর হচ্ছে গোল্ড। তিন ধরনের ধাতু পাওয়া যায়। Ag মানে সিলভার, Au মানে সোনা, আর Pt মানে প্ল্যাটিনাম। সিলভার, প্ল্যাটিনাম, গোল্ড, এই তিন প্রকারের ধাতু আমরা এখানে আমরা পাবো। এই কোথায় কোথায় পাবো আমি বলে দিচ্ছি, এই জায়গাটাতে পাবো আমরা, এই জায়গাটাতে পাবো। এই জায়গাটাতে অবিশুদ্ধি রূপে কাদার আকারে এখানে জমবে, কাদার আকারে এখানে জমবে। এই যে অবিশুদ্ধি রূপে জমছে সেটা হচ্ছে অ্যানোড মাড। তো অ্যানোড মাড আমরা এখানে পাচ্ছি। কপারটা CO2 প্লাস আয়ন রূপে দ্রবণে আসছে, আসার সাথে সাথে এটা যেহেতু পজিটিভ চার্জের আয়ন, এই নেগেটিভ চার্জের আয়ন ওকে ডেকে নিচ্ছে, আয় ভাই আমার কাছে আয়। CO2 প্লাস আয়ন এখানে চলে যাচ্ছে, আর এখান থেকে যে অবিশুদ্ধিগুলো সেগুলো ঝরে ঝরে এখানে জমছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এই যে অ্যানোড পাতটা, যেটা তখন মোটা পাত ছিল, সেটা আস্তে আস্তে সরু হতে থাকছে এবং এর ভর কমতে থাকছে। আর CO2 প্লাস আয়নগুলো এসে সব এই পিওর যে কপারটা, বাকি যে পিওর যে CO2 প্লাস কপারটা, সেটা এসে ক্যাথোডের মধ্যে এসে ইলেকট্রন গ্রহণ করে এখানে জমাট বেঁধে যাচ্ছে। ফলে ক্যাথোড দণ্ডটা আস্তে আস্তে মোটা হচ্ছে, এর ভর বাড়ছে, মোটা হচ্ছে, ভর বাড়ছে, এর সরু হচ্ছে, এর ভর কমছে। ঠিক আছে, কি বললাম বুঝতে পারছো? তাহলে এই যে অ্যানোড পাতটার যে ক্ষয় ঘটে গেল, একে আমরা বলে থাকি উৎসর্গীকৃত অ্যানোড, বা যেটাকে আমরা বলে থাকি স্যাক্রিফাইসড অ্যানোড। টেস্ট পেপারে এই কোশ্চেনটা পাবে। স্যাক্রিফাইসড অ্যানোড কি বা উৎসর্গীকৃত অ্যানোড কি? উৎসর্গীকৃত অ্যানোড হচ্ছে এই যে অ্যানোড পাতটার যে ক্ষয় ঘটলো, অ্যানোড পাতটা আস্তে আস্তে সরু হতে থাকলো এবং এটার ভর কমে গেল। ঠিক আছে, তাহলে অ্যানোড পাতটা তো ক্ষয় ঘটছে, এটাকে আমরা বলি উৎসর্গীকৃত অ্যানোড, ইংরেজিতে বলা হয় স্যাক্রিফাইসড অ্যানোড। অ্যানোড নিজেকে স্যাক্রিফাইস করলো, নিজেকে বলিদান দিল। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে উৎসর্গীকৃত অ্যানোড বা স্যাক্রিফাইসড অ্যানোড। আর অ্যানোডের নিচে আমরা কাদার আকারে যেটা জমতে দেখলাম সেটাকে বলবো অ্যানোড মাড।
অ্যানোড মাডের মধ্যে 3 ধরনের মূল্যবান ধাতু পাওয়া যায়, সোনা, রূপো। সোনা এটা ইউ মানে সোনা, এজি মানে রূপো, আর পিটি মানে প্ল্যাটিনাম। 3 ধরনের মূল্যবান ধাতু পাওয়া যায়। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল ব্যাখ্যা। দেখো কি হলো ব্যাপারটা একবার লাস্ট টাইম ক্লিয়ার করি, তোমরা খাতার মধ্যে যেটুকু লিখবে সেটুকু শুনে শুনে লেখো। সেটা হচ্ছে যে কপার ধাতুর মানে তড়িৎ পরিশোধন আগে লিখতে হবে যে যখন কোনো আকরিক থেকে কোনো ধাতুকে নিষ্কাশিত করা হয় তখন তার মধ্যে নানা রকম অবিশুদ্ধি মিশে থাকে বা অশুদ্ধি মিশে থাকে। অবিশুদ্ধি বলাটা ঠিক না, অশুদ্ধি বলবে, অশুদ্ধি মিশে থাকে। একই রকমভাবে কপারের মধ্যেও কপার ধাতুর যেটার আমরা তড়িৎ পরিশোধন করতে চাইছি সেটার অশুদ্ধি কিন্তু কি আছে, কপারের সাথে মিশে আছে। যেটা অশুদ্ধি কপার সেটাকে আমরা অ্যানোড হিসাবে নেব, যেটা বিশুদ্ধ কপার সেটাকে আমরা ক্যাথোড হিসাবে নেব। কি করব, কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করব। তড়িৎ বিশ্লেষণটা কপার সালফেটের ব্যবহার করব। যেহেতু কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণটাতে আমরা আয়নটা আরো বেশি উৎপন্ন করতে চাইছি যাতে তড়িৎ বিশ্লেষণটা ভালো করে হোক, সেই জন্য আমরা সামান্য পরিমাণে লঘু H2SO4 মেশাবো, লঘু H2SO4 মেশাবো। দেখো এইখানে আর একটা কথা লিখে নেবে, গাঢ় H2SO4 মেশালে হবে না, কারণ গাঢ় H2SO4 কম সংখ্যক আয়নে বিয়োজিত হবে। ঠিক আছে, গাঢ় H2SO4 কম সংখ্যক আয়নে বিয়োজিত হবে কারণ ওর মধ্যে জলের পরিমাণটা কম থাকবে। ঠিক আছে, লঘু H2SO4 মেশাবো কারণ ওটা বেশি মাত্রায় আয়নে বিয়োজিত হবে। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো? সেই জন্য আমরা কি করব, লঘু H2SO4 মেশাবো। দেখবে যখনই আমরা লঘু H2SO4 মেশাবো এই CuSO4টা কি হবে, বেশি সংখ্যক আয়নে ভেঙে যাবে। আয়নে ভেঙে গেলে এখানে Cu2+ আর এখানে কি হবে SO4 2- আয়ন, যেটা কপার সালফেটের জন্য ভাঙবে। জলের জন্য H+ OH- ভাঙবে, আর H2SO4 এর জন্য 2H+ SO4 2- আয়ন। এই ধরনের আয়ন মোট 4 প্রকারের আয়ন তৈরি হয়েছে। অ্যাকচুয়ালি 6টা আয়ন, কিন্তু দেখো 4 প্রকারের আয়ন রয়েছে। এক H+H+ একই প্রকারের, OH- একই প্রকারের 2 প্রকার হলো, SO4 2- SO4 2- 3 প্রকারের হলো, আর Cu2+। টোটাল 4 প্রকারের আয়ন এই দ্রবণের মধ্যে ভেসে বেড়াবে। যখনই কারেন্ট চালনা করছি সাথে সাথে কি হচ্ছে, এই আয়নগুলো কিছু আয়ন এইদিকে এবং কিছু আয়ন এইদিকে যাওয়ার চেষ্টা করছে। এবার ঘটনাটা কি হয়, ঘটনাটা যেটা বলবো সেটা হচ্ছে কপারের যেহেতু ইলেকট্রন গ্রহণ করার প্রবণতাটা H+ আয়নের থেকে বেশি, সেই জন্য কপার ক্যাথোডে এসে দুটো ইলেকট্রন গ্রহণ করবে। এই যে দুটো ইলেকট্রন গ্রহণ করবে করে সিউতে পরিণত হবে, সিউতে পরিণত হবে। আর SO4 2- আয়ন আর OH- আয়ন দুটো অ্যানায়ন, নেগেটিভ চার্জের আয়ন। এরা পজিটিভ চার্জের অ্যানোডে আসার আগেই এখানের যে কপারের যে দণ্ডের যে অবিশুদ্ধ কপার, সেই কপারটা যেহেতু ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেশি, তাই জন্য এখানে দুটো ইলেকট্রন ত্যাগ করে Cu2+ পরিণত হয়ে সাথে সাথে এটা Cu2+ আয়ন রূপে দ্রবণে আসবে। Cu2+ আয়ন রূপে দ্রবণে আসছে। তাহলে এখান থেকে কপার ভেঙে দ্রবণে আসছে, কপার ভেঙে দ্রবণে আসছে। তাহলে কোন জিনিসটা ভেঙে যাচ্ছে, অ্যানোড পাতটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, ক্ষয় ঘটছে। আর কপারটা তো দ্রবণে চলে আসছে রিয়াকশন করবার জন্য। আর যেটা অবিশুদ্ধি রূপে দ্রবণের এই অ্যানোডের নিচে যেটা কাদার আকারে জমা হচ্ছে, এখানে কাদার আকারে জমা হচ্ছে, তাকে আমরা অ্যানোড মাড বলছি। তাহলে পরীক্ষার সময় লিখতে হবে কপার ধাতুর পরিশোধনের সময় অ্যানোড পাতের ক্ষয় হতে থাকে, অশুদ্ধি কপার বা অশুদ্ধি কপারের বা অ্যানোডের ক্ষয় হতে থাকে এবং কপার দুটো ইলেকট্রন ত্যাগ করে দ্রবণে Cu2+ আয়ন রূপে আসতে থাকে। কপার দণ্ডের সঙ্গে থাকা অশুদ্ধিগুলি যেরকম সিলভার, গোল্ড আর প্ল্যাটিনাম অশুদ্ধি রূপে অ্যানোডের ঠিক নিচে কাদার আকারে জমা হয়, একে আমরা বলে থাকি অ্যানোড মাড। ঠিক আছে, এর ফলে অ্যানোড যে পাতটা সেটা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হতে থাকে এবং এর ভরটা কমতে থাকে এবং এটা আস্তে আস্তে সরু হতে থাকে। এটাকে আমরা বলি স্যাক্রিফাইসড অ্যানোড, বা যেটাকে আমরা বলি হচ্ছে উৎসর্গীকৃত অ্যানোড। দুটোই লিখবে, স্যাক্রিফাইসড অ্যানোড কি বা উৎসর্গীকৃত অ্যানোড কি এটা লিখবে, অ্যানোড মাড কি এটাও লিখবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অ্যানোড মাড কি খাতার মধ্যে লিখবে। আর এখানে কিসের কপার পাত মিলে কিসের নিলে এগুলো লিখবে, ক্যাথোড বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়া লিখবে, টোটাল যা রিয়াকশন লিখেছি সব লিখবে। লঘু H2SO4 কেন নিলাম না সেটাও লিখবে। খাতার মধ্যে একটা হেডিং লাগিয়ে কোশ্চেন করবে যে লঘু H2SO4 কেন নেওয়া হয় না, এটা কম সংখ্যক আয়নে বিয়োজিত হয়। ব্যাপারটা আমি তোমাদেরকে বলছি, এখানটাতে একটুখানি দেখো এখানে কি হয়েছে ব্যাপারটা বোঝো। যে এখানে আমরা ফার্স্টে যেটা নিয়েছি এটা হচ্ছে গাঢ় H2SO4, এটা রিয়াকশন হয়েছে একটা, দেখো এখানে এক অণু H3O+ আয়ন উৎপন্ন হয়েছে আর HSO4 আয়ন উৎপন্ন হয়েছে, যেটা আরো ভাঙা যায়, আরো ভাঙা যায়, মানে পুরোপুরি কিন্তু কমপ্লিট বিয়োজন হয়নি। প্রথম কথা এটার কমপ্লিট বিয়োজন হয়নি। আর H3O+ দেখো এক অণু উৎপন্ন হয়েছে। ঠিক আছে, কারণ এখানে আমি জল কম নিয়েছিলাম, এটা গাঢ় ছিল, গাঢ় H2SO4 ছিল। যখনই আমি H2O এর জায়গাতে এখানে 2H2O করে দিলাম, জলটা যখন বেশি পরিমাণে নিলাম, নর্মাল অ্যাসিডের মধ্যে জল বেশি দিচ্ছ, তাহলে অ্যাসিডটার সাথে লঘু হয়ে যাবে। তাহলে H2SO4টা কি হয়ে গেল, লঘু হয়ে গেল।
কারণ আমি জল এখানে 1 অণু দিয়েছিলাম, এখানে জল আমি 2 অণু দিয়েছি, তাহলে জল অ্যাসিডটা আস্তে আস্তে কি হয়ে গেল, লঘু হয়ে গেল। এবার এখানে যেটা H3+ আয়ন একটা উৎপন্ন হচ্ছিল, এখানে দেখো H3+ আয়ন দুটো উৎপন্ন হয়েছে, তাহলে আয়ন বেশি পাচ্ছি লঘুতে। এখানে HSO4টাকে আরটু ভাঙা যেত, H+SO4- এরকম টাইপের SO4 2- এরকম ভাঙা যেত, এখানে আরো ভাঙা যেত। আর এখানে দেখো এটা অলরেডি SO4 2- আয়নে ভেঙে গেছে, এটাকে আর ভাঙা যাবে না, মানে এটা আর ভাঙবে না, কি SO4 2- আয়ন রূপে দ্রবণে থাকবে। তাহলে এখানে দেখো আয়নের পরিমাণটা বেশি হচ্ছে, আয়নের পরিমাণটা বেশি হচ্ছে বেশি জল দেওয়ার ফলে, 2 অণু জল দেওয়ার ফলে। তাহলে লিখতে হবে কি, লিখতে হবে যে গাঢ় H2SO4 এর পরিবর্তে যদি আমরা লঘু H2SO4 ব্যবহার করি তাহলে সেটি বেশি মাত্রায় আয়নে বিয়োজিত হয়। গাঢ় H2SO4 বেশি মাত্রায় আয়নে বিয়োজিত হয় না, কম আয়নে বিয়োজিত হয়, কিন্তু লঘু H2SO4 বেশি আয়নে বিয়োজিত হয়। সেই কারণের জন্য গাঢ় H2SO4 এর পরিবর্তে লঘু H2SO4 ব্যবহার করা হয় তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে। আর লাস্টে গাঢ় H2SO4 এর জন্য কেন ব্যবহার করা হয় না লিখে তার নিচে এই রিঅ্যাকশনটা লিখে দেবে, আর লঘুটার জন্য এই রিঅ্যাকশনটা লিখবে, লিখে এই রিঅ্যাকশনটা লিখে দেবে খাতার মধ্যে। তাহলেই তোমার একটা পরীক্ষা যদি কোশ্চেন আসে যে কোন H2SO4 ব্যবহার করতে হবে, উত্তর লিখতে হবে লঘু H2SO4 ব্যবহার করব। কেন ব্যবহার করব তার এইটা হচ্ছে রিঅ্যাকশন, আর বলে দিয়েছি কেন ব্যবহার করব। আর গাঢ় H2SO4 কেন ব্যবহার করব না তার উপর একটা রিঅ্যাকশন, ওটা খাতার মধ্যে লিখে নেবে। 2 নম্বর কথা লিখবে অ্যানোড মাড কি, যেটা পরীক্ষাতে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন। এইবারে যে টেস্ট পরীক্ষাটা গেল সব থেকে বেশি কোশ্চেন যদি এই তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টার থেকে এসে থাকে সেটা এইটাই এসছে যে অ্যানোড মাড কাকে বলে। ঠিক আছে, কপার ধাতুর পরিশোধনের সময় যখন আমরা অশুদ্ধি কপার দণ্ড নিই তখন সেই অশুদ্ধি কপার দণ্ড থেকে কপার দুটো ইলেকট্রন ত্যাগ করে Cu2+ আয়ন রূপে দ্রবণে আসতে থাকে এবং কপার পাতটার ক্ষয় ঘটতে থাকে এবং কপার পাতের নিচে অশুদ্ধি রূপে সোনা, রূপো, প্ল্যাটিনাম ইত্যাদি মূল্যবান ধাতুগুলি কাদার আকারে জমা হতে থাকে, একে আমরা বলে থাকি অ্যানোড মাড। তাহলে অ্যানোড মাডে আমরা কি কি পাচ্ছি, রূপো, সোনা, প্ল্যাটিনাম। আগের কথাটার এই কথাটা যা যা বললাম মিলিয়ে লিখে নাও সুন্দর করে। আর একটা কথা মনে রাখবে, এখানে যে অ্যানোড মাডটা আমরা পেলাম, অ্যানোড মাডের গুরুত্বটা পরীক্ষায় জিজ্ঞাসা করে, হেডিং লাগাবে অ্যানোড মাড লিখে তার নিচে অ্যানোড মাডের গুরুত্ব কি লিখবে। অ্যানোড মাডের গুরুত্ব হচ্ছে এটা যে অ্যানোড মাডের দ্বারা আমরা যেগুলো মূল্যবান ধাতু যেমন সোনা, রূপো, প্ল্যাটিনাম ইত্যাদি সংগ্রহ করতে পারি, এটা হচ্ছে অ্যানোড মাডের গুরুত্ব। পরীক্ষায় আসে কিন্তু কোশ্চেনটা, পরীক্ষাতে অ্যানোড মাড কি আসলে যেটা বললাম লিখবে, অ্যানোড মাডের গুরুত্ব কি লিখবে। তারপর হচ্ছে স্যাক্রিফাইসড অ্যানোড কি, এই যে অ্যানোড পাতের ক্ষয় ঘটতে থাকছে, অ্যানোড পাতটা সরু হচ্ছে এবং ভর কমতে থাকছে, তাহলে অ্যানোড নিজেকে স্যাক্রিফাইস করছে, উৎসর্গীকৃত করছে, এটাকে বলে স্যাক্রিফাইসড অ্যানোড। স্যাক্রিফাইসড অ্যানোড কি লিখবে। লঘু H2SO4 কেন ব্যবহার করা হচ্ছে না, এই গাঢ় H2SO4 কেন ব্যবহার করা হচ্ছে না, লঘু H2SO4 কেন ব্যবহার করা হচ্ছে সেটাও লিখবে। হয়ে গেল ব্যাপার। আর এই তো ব্যাপার। আর দ্রবণের যে গাঢ়ত্ব যেটা হচ্ছে ব্লু কালার থাকবে সেটা চেঞ্জ হবে কি হবে না সেটা আগেরটার মধ্যে আশা করি লিখেছো, ঠিক আছে। আর হচ্ছে তার সাথে সাথে কি দ্রবণের গাঢ়ত্বের কোনো পরিবর্তন হবে কি সেটাও কিন্তু আশা করি লিখেছো। তো এই হচ্ছে, এইভাবে দেখো আমরা কি করলাম, এখান থেকে পিওর কপারগুলো খুলে খুলে দ্রবণে আসলো, এগুলো এই ক্যাথোড টেনে নিল, ফলে ক্যাথোডে কপারগুলো ঢুকে গেল, ক্যাথোডের কপারগুলো ঢুকে গেল, এর গায়ে চিপটে গেল, ঠিক আছে, এর গায়ে চিপটে গেল, তাহলে এই পাতটা আস্তে আস্তে মোটা হয়ে গেল, পুরো হলো, ঠিক আছে, ভর বাড়লো। আর এখান থেকে কপারগুলো খুলে খুলে পড়ে গেল, দ্রবণে আসলো, তাহলে এই দ্বন্দ্বটার ক্ষয় ঘটলো, এটাকে স্যাক্রিফাইস বলছি। কপারগুলো যখন খুলে খুলে পড়ে যাবে, কপারগুলো যখন পিওর কপারটা যখন বেরিয়ে আসবে তখন যে অশুদ্ধিগুলো আছে সেগুলো সব নিচে থিতিয়ে পড়বে, ফলে আমরা কি করলাম, অশুদ্ধি থেকে আমরা বিশুদ্ধ কপার পাত পেয়ে গেলাম। এটাই হচ্ছে কপার ধাতুর পরিশোধন, অশুদ্ধি থেকে পিওর কপারটাকে বার করে নেওয়া, এটাই হচ্ছে আমাদের কপার পরিশোধন। আশা করি আমরা ক্লিয়ার করতে পেরেছি এই জায়গাটা। তো এই ছিল এতটা অবধি ইম্পর্টেন্ট পার্ট ছিল, আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। চলে আসবো এবার নেক্সট জিনিসে পড়বো, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতুর নিষ্কাশন। অ্যালুমিনিয়াম ধাতুকে কিভাবে নিষ্কাশিত করা হয় সেটা আমরা জানবো। প্রথম কথা বলে রাখি যে ধাতুর নিষ্কাশন জিনিসটা কি সেটাকে একটু ভালো করে জানতে হবে। যে কোনো, এটা খাতার মধ্যে লেখো, ধাতুর নিষ্কাশন কাকে বলে। যে কোনো ধাতুর আকরিক থেকে আমরা ধাতু যে বের করে নেওয়ার পদ্ধতি বা কোনো ধাতুর আকরিক থেকে ধাতুকে নিষ্কাশন করার যে পদ্ধতি তাকে বলা হয় ধাতুর নিষ্কাশন। এবার ধাতুর নিষ্কাশন করতে গিয়ে আমরা দেখতে পাই যে ধাতু যখন নিষ্কাশিত হয়, যেহেতু আকরিক থেকে ধাতুটাকে নিষ্কাশিত করা হয়, সেটার মধ্যে অনেক অশুদ্ধি মিশে থাকে। কিভাবে মিশে থাকে, কেন মিশে থাকে আমি একটুখানি বোর্ডের সাইডে বোঝাচ্ছি, দেখো বোঝার চেষ্টা করো। জেনারেলি আমরা কি করি, যখন কোনো একটা, এটা ধরো কোনো একটা গ্রাউন্ড রয়েছে, মানে কোনো একটা খনি এলাকা রয়েছে, খনি এলাকাটাতে যখন এখানটাতে যখন এখানে খোঁড়া হচ্ছে না, এখানে যখন এরকমভাবে খোঁড়া হচ্ছে,
খুঁড়ে যখন এখান থেকে যখন খোঁড়া হয়, কোনো একটা খনি এলাকা যখন খোঁড়া হয়, তখন সেই এলাকাটাকে খুঁড়ে এখানে অনেক কিছু কি পাওয়া যায় বলো তো? এখানে এরকম অনেক আকরিক পাওয়া যায়। এখানে এরকম অনেক কি পাওয়া যায়? এরকম আকরিক পাওয়া যায়। ঠিক আছে, আকরিক পাওয়া যায়। খনি এলাকা খুঁড়ে আমরা কি পাই? আকরিক পাই। সেই আকরিকের মধ্যে থেকে আমরা কি পাই? আকরিকের মধ্যে থেকে আমরা পাই হচ্ছে ধাতু। আকরিকের মধ্যে থেকে আমরা পাই হচ্ছে ধাতু। তাহলে কোনো খনি এলাকাটাকে খুঁড়ে আমরা আকরিক পাচ্ছি, আকরিকের মধ্যে থেকে আমরা পাচ্ছি হচ্ছে ধাতু পাচ্ছি। আমাদের দরকার আকরিকের মধ্যে যে অশুদ্ধিগুলো মিশে থাকে সেই অশুদ্ধিগুলিকে দূর করে দেওয়া, দিয়ে সেখান থেকে পিওর যে ধাতুটা সেই ধাতুটাকে বার করে নেওয়া। এটা হচ্ছে আমাদের কাজ। ঠিক একই রকমভাবে এখানে যখন অ্যালুমিনিয়ামের মানে যখন খনি থেকে তোলা হয় তখন পিওর অ্যালুমিনিয়াম পাওয়া যায় না। তার মধ্যে কি থাকে? সেটার প্রথমে একটা আকরিক পাওয়া যায়, এই আকরিকটা পাওয়া যায়। এবার অ্যালুমিনিয়ামের যে আকরিক, সেই আকরিকের নাম হচ্ছে বক্সাইট। এই আকরিকটার নাম হচ্ছে বক্সাইট। এই বক্সাইটের সংকেত হচ্ছে Al2O3.2H2O। এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের যে বক্সাইট যেটা, তার সংকেত হচ্ছে Al2O3.2H2O। এখানে থাকা এই যে জলটা দেখতে পাচ্ছ, জলটা আর এই যে অক্সিজেনটা, এটা আমাদের প্রয়োজনীয় জিনিস না। আমাদের প্রয়োজনীয় জিনিস কেবলমাত্রই অ্যালুমিনিয়ামের পার্টটা আমাদের প্রয়োজনীয় জিনিস। এটা আমরা কি করে বার করব? তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে, সেটাই আমরা এখানে শিখব। এবার এই যে জলটা, এই জলটাকে ফার্স্টে কোনোভাবে কোনো একটা প্রক্রিয়ার দ্বারা হিট দিয়ে বা কিছু করে জলটাকে বাষ্পীভূত করে জলটাকে বার করে দেওয়া হয়। জলটা বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর তাহলে আমাদের কাছে কি থেকে যায়? শুধুমাত্র Al2O3 থেকে যায়, শুধুমাত্র Al2O3 থেকে যায়। সেই জন্য দেখো এখানে লিখেছি Al2O3 লিখেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে Al2O3, এই Al2O3 যে গলনাঙ্ক, সেই গলনাঙ্কটা দেখো 2000 ডিগ্রি সেলসিয়াস। প্রায় 2000 ডিগ্রি সেলসিয়াসে এসে Al2O3 গলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থতে পরিণত হবে। তো সেটাকে আমাকে তো অত হিউজ টেম্পারেচারে এটাকে আমাকে গলাতে পারবো না। আমি 2000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার তৈরি করা মানে হিউজ ব্যাপার। তো অত তো আমি 2000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার তৈরি করতে পারবো না। তার জন্য আমি এই অ্যালুমিনিয়াম যেটা থাকে, Al2O3 যেটা অ্যালুমিনা বলা হয়, এর সাথে আমি দুটো জিনিস মেশাবো। একটা মেশাবো ক্রায়োলাইট, একটা মেশাবো হচ্ছে ফ্লুওস্পার। যখনই আমি ক্রায়োলাইট আর ফ্লুওস্পার এই Al2O3 মধ্যে যখনই আমি এর মধ্যে মিশিয়ে দেবো, Al2O3টা সাথে সাথে যে গলনাঙ্কটা এটা 900 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে। 2000 ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা 900 ডিগ্রি করতে পারছি, মানে আমাদের একটা হিউজ লাভ। মানে তুমি একটা কথা ভাবো, Al2O3 এর মধ্যে আমরা Al2O3.2H2O ছিল, থেকে জলটাকে বার করে দিলাম কোন একটা প্রক্রিয়ার দ্বারা করে, Al2O3 যেটা পেলাম সেটার গলনাঙ্ক 2000 ডিগ্রি সেলসিয়াস ছিল। এর সাথে ক্রায়োলাইট আর ফ্লুওস্পার মিশিয়ে Al2O3 যে গলনাঙ্ক সেটা 900 ডিগ্রি সেলসিয়াসে আনলাম, মানে প্রায় 1100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আমরা কি করতে পারলাম? কমাতে পারলাম। 1100 ডিগ্রি সেলসিয়াস আমরা টেম্পারেচারটাকে আমি কমাতে পারলাম। এই যে Al2O3টাকে আমরা গলিত অবস্থায় পাবো, তার মধ্যে তাহলে কি কি মিশে আছে? ফ্লুওস্পার আর হচ্ছে ক্রায়োলাইট, এটা গলিত অ্যালুমিনার মধ্যে, Al2O3 মানে অ্যালুমিনা, এর মধ্যে এখন মিশে আছে 900 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। তাহলে দেখো একটা জিনিস ভালো করে বোঝো, 2000 থেকে 900 ডিগ্রি সেলসিয়াস করেছি, মানে কি মিশিয়ে করেছি? ক্রায়োলাইট আর ফ্লুওস্পার। পরীক্ষাতে কোশ্চেন আসবে অ্যালুমিনিয়ামের ধাতু নিষ্কাশন করবার সময় কেন ক্রায়োলাইট ও ফ্লুওস্পার মেশানো হয়? উত্তর লিখতে হবে অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইট থেকে অ্যালুমিনাকে নিষ্কাশন করবার সময় যে অ্যালুমিনা আমরা পাই, তার গলনাঙ্ক হয় 2000 ডিগ্রি সেলসিয়াস। এই গলনাঙ্কটাকে কমানোর জন্য ফ্লুওস্পার আর ক্রায়োলাইট মেশানো হয়। মেশালে এর যে গলনাঙ্ক সেটা কমে 900 ডিগ্রি সেলসিয়াস হয়। তখন আমরা যে গলিত অ্যালুমিনাটাকে আমরা 900 ডিগ্রি সেলসিয়াসে পাবো, সেই অ্যালুমিনাটাকে 900 ডিগ্রি সেলসিয়াসে যাতে গলনাঙ্কটাকে নামাতে পারি, অত হাই টেম্পারেচার থেকে যাতে অ্যালুমিনার গলনাঙ্কটাকে কমাতে পারি, সেই জন্য আমরা কি করি? আমরা ক্রায়োলাইট আর ফ্লুওস্পার ব্যবহার করি। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার কথা বলি, এই যে ফ্লুওস্পারটা থাকে, এটাও লিখবে পরীক্ষাতে। এই যে ফ্লুওস্পারটা থাকে, এই ফ্লুওস্পারটা কি করে? অ্যালুমিনিয়ামের যে আয়ন, মানে দ্রবণের যে সান্দ্রতা, যে তড়িৎ বিশ্লেষ্য আমি নেব, তার সান্দ্রতাটাকে কমিয়ে দেয়। যখন আমি এই Al2O3টাকে ক্রায়োলাইট আর ফ্লুওস্পারের সাথে মিশিয়ে যে তড়িৎ বিশ্লেষ্যটা পাবো, সেটাকে যখন আমি দ্রবণের মধ্যে নেব তড়িৎ বিশ্লেষ্য রূপে, তখন ওই তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণের যে সান্দ্রতা, সেই সান্দ্রতাটাকে কে কমিয়ে দেয়? ফ্লুওস্পার কমিয়ে দেয়। ফলে আয়নগুলো দ্রবণের মধ্যে ভালো মুভমেন্ট করতে পারে, ভালো স্পিডে চলাচল করতে পারে। এই জন্য ফ্লুওস্পার মেশানো হয়। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো? ফ্লুওস্পার মেশানোর দুটো কারণ, ক্রায়োলাইট আর ফ্লুওস্পার। একটা বললাম যে গলনাঙ্কটাকে কমানোর জন্য, আর পার্টিকুলারলি এই ফ্লুওস্পারের আরেকটা কাজ আছে, যে তড়িৎ বিশ্লেষ্য রূপে আমরা যখন নেব সেই দ্রবণের সান্দ্রতাটাকে কমিয়ে দেওয়া। দ্রবণের সান্দ্রতা যদি কমে যায়, তাহলে দ্রবণের মধ্যে দিয়ে আয়নগুলো ভালোভাবে মুভমেন্ট করতে পারবে, ভালোভাবে চলাচল করতে পারবে। সেই জন্য এই ফ্লুওস্পারটাকে মেশানো হয়।
ইজ ইট ক্লিয়ার? এত অবধি তোমাদের কাছে ক্লিয়ার রয়েছে? তাহলে অ্যালুমিনার গলনাঙ্ক এখন কমে কত হয়ে গেছে, L2O3 900 ডিগ্রি সেলসিয়াস। এই যে এখানে আমরা গলিত অ্যালুমিনাটাকে আমরা পাবো, এই গলিত অ্যালুমিনিয়াম নিয়ে আমরা কি করে এখান থেকে পিওর অ্যালুমিনিয়ামটা পাবো সেটার আমরা এখন কাজ করব। তো দেখো আমরা কি করছি, সেম টু সেম কাজ করব, কোনো পার্থক্য থাকবে না কাজের মধ্যে। আমরা একই কাজ করব। আমরা এখানে একটা তড়িৎ বিশ্লেষণ করবার জন্য একটা পাত্র নেব, তড়িৎ বিশ্লেষণ করবার জন্য একটা পাত্র নিলাম। এই পাত্রটার মধ্যে দুটো তড়িৎদ্বার নেব, এইখানে একটা তড়িৎদ্বার নেব আর আর এখানে একটা তড়িৎদ্বার নেব, দুটো তড়িৎদ্বার নেব, যেমন করি দুটো তড়িৎদ্বার নেব। এখানে কি করব, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নেব, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নেব। তড়িৎ বিশ্লেষ্য পদার্থটার নাম কি? এখানে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নেব সেটা হচ্ছে গলিত Al2O3, বাংলায় লিখতে পারো গলিত অ্যালুমিনা, অ্যালুমিনা, অ্যালুমিনা। এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য রূপে নিয়েছি। যেটা এই তড়িৎদ্বার রয়েছে এটাকে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করেছি। এই তড়িৎদ্বারটাকে এখানে একটা সুইচ কানেক্ট করে ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করেছি। এটা ব্যাটারির পজিটিভ প্রান্ত, চাইলে বাল্ব লাগাতে পারো, নাও লাগাতে পারো। এখানে নেগেটিভ প্রান্ত, তাহলে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে আমরা যুক্ত করেছি এই তড়িৎদ্বারটাকে ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করেছি। তড়িৎ বিশ্লেষ্য রূপে আমরা নিয়েছি গলিত অ্যালুমিনা, Al2O3। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এই যে তড়িৎদ্বারটা যেটা ব্যাটারি নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত, তাই জন্য এটা নেগেটিভ আধান দ্বারা আহিত হবে, নেগেটিভ আধান দ্বারা আহিত হবে। এই তড়িৎদ্বারটা ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত, তাহলে এটা পজিটিভ আধান দ্বারা আহিত হবে। গল্প সেই একই। আমরা জানি যেটা নেগেটিভ আধান দ্বারা আহিত তড়িৎদ্বার হয় তাকে ডাকি আমরা ক্যাথোড বলে, আর যেটা ব্যাটারির পজিটিভ প্রান্ত দ্বারা যুক্ত তাকে আমরা বলে থাকি অ্যানোড। ঠিক আছে, এটা হচ্ছে অ্যানোড হয়ে গেল। আশা করি বুঝতে পারলে। এবার বলে রাখি যে ক্যাথোড আর অ্যানোড রূপে আমরা কোন ধাতুর পাতকে নেব বা কিসের পাত আমরা নেব। দেখো আমরা যে অ্যানোডটা নেব সেটা গ্রাফাইটের নেব, অ্যানোডটা নেব আমরা কিসের, গ্রাফাইটের নেব। আর ক্যাথোডটা আমরা নেব গ্যাস কার্বনের, গ্যাস কার্বনের। এই হচ্ছে অধাতু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, পরীক্ষাতে কোয়েশ্চেন আসে। দুটো অধাতব তড়িৎদ্বারের নাম লেখো, লিখতে হবে, একটা হচ্ছে গ্রাফাইট, একটা হচ্ছে গ্যাস কার্বন, ফার্স্ট ভিডিওতে বলেছিলাম। তাহলে অ্যানোড হিসাবে আমরা গ্রাফাইটকে নিচ্ছি, ক্যাথোড হিসাবে আমরা গ্যাস কার্বনকে নিচ্ছি। দ্রবণের মধ্যে কি আছে, গলিত Al2O3 বা অ্যালুমিনা রয়েছে, অ্যালুমিনা রয়েছে। যখনই কারেন্ট পাঠাবো, যখনই এখানে সুইচটাকে অন করে দেবো, সুইচটাকে অন করব, তখনই এখান দিয়ে কি যাবে, কারেন্ট যাবে। Al2O3 মধ্যে দিয়ে যখন কারেন্ট যাবে তখন এই Al2O3টা কিসে ভেঙে যাবে, দেখো দেখো Al2O3টা ভেঙে যাবে এতে, সেটা হচ্ছে Al3+ আর হচ্ছে 3O2-। তাহলে এখানে দেখো 3 আর 2 6টা নেগেটিভ আয়ন আছে, এখানে 3টে পজিটিভ আয়ন আছে। এটাকে ব্যালেন্স রাখার জন্য, পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়নের যে সংখ্যাটা সেটা ব্যালেন্স রাখার জন্য এখানে একটা 2 দিয়ে গুণ করে দিলাম, মানে 2 রাখলাম। তাহলে 3 দুগুণে 6টা পজিটিভ আয়ন হয়ে গেল, 3 দুগুণে 6টা নেগেটিভ আয়ন হয়ে গেল, ব্যালেন্স ওকে আছে। দুটো অ্যালুমিনিয়াম ছিল, দুটো অ্যালুমিনিয়াম আছে, 3টে অক্সিজেন ছিল, 3টে অক্সিজেন আছে। এটা হচ্ছে আমাদের বিয়োজন, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে বিয়োজন। এটা হবে কখন, যখন কারেন্ট পাঠানো হবে Al2O3 এর মধ্যে দিয়ে, তখন 2Al3+ আর 3O2- এ ভেঙে যাবে। এবার তাহলে দ্রবণের মধ্যে তাহলে এখন কি কি রয়েছে দেখো, দ্রবণের মধ্যে Al3+ আয়ন রয়েছে আর O2- আয়ন রয়েছে, O2- আয়ন রয়েছে। এই দু ধরনের আয়ন এই দ্রবণের মধ্যে রয়েছে। এবার এখানে থাকা যে Al3+ আয়নটা, এটা হচ্ছে পজিটিভ চার্জের আয়ন, তড়িৎদ্বারটা নেগেটিভ। তাহলে এই পজিটিভ চার্জের আয়নটা এই নেগেটিভ তড়িৎদ্বারের দিকে চলে যাবে, আর এখানে থাকা O2- যেটা নেগেটিভ আয়ন, সেটাই পজিটিভ যে তড়িৎদ্বার তার দিকে চলে যাবে। ঠিক আছে, হিসাব বোঝা গেল। Al3+ পজিটিভ চার্জের আয়ন যখনই দ্রবণে যাবে কি হবে বলছি, ক্যাথোড বিক্রিয়া হবে। দেখো ক্যাথোডে যাচ্ছে, যখন ক্যাথোডে যাচ্ছে যখন ক্যাথোড বিক্রিয়া, ক্যাথোডে যাচ্ছে কে, Al3+ আয়ন ক্যাথোডে যাচ্ছে। এর মাথায় 3টে ইলেকট্রন আছে, তিনটে ইলেকট্রনের ঘাটতি রয়েছে, এর মধ্যে 3টে ইলেকট্রনের ঘাটতি রয়েছে, 3+ রয়েছে, মানে কি 3টে পজিটিভ চার্জ রয়েছে। 3টে পজিটিভ চার্জকে নষ্ট করবার জন্য কি করবে, 3টে ইলেকট্রন নেবে। যখনই ও 3টে ইলেকট্রন নিল, 3টে পজিটিভ চার্জ 3টে নেগেটিভ চার্জ মিলে এটা হয়ে যাবে নর্মাল Al এ পরিণত হবে, নর্মাল Al এ পরিণত হবে। অ্যানোডে কি রিয়াকশন হবে, অ্যানোডে কে গেছে, O2- আয়ন অ্যানোডে গেছে, O2- আয়ন অ্যানোডে গেছে।
তাহলে অ্যানোডে যখন O2 মাইনাস আয়ন গেছে এর মধ্যে দুটো ইলেকট্রন বেশি রয়েছে, ইলেকট্রনটাকে ত্যাগ করতে হবে দুটো ইলেকট্রন, তাহলে এই দুটো ইলেকট্রনকে ছেড়ে দেবে, দিয়ে নর্মাল ওতে পরিণত হবে, নর্মাল ওতে পরিণত হবে। বোঝা গেল কি বললাম? ব্যালেন্সটাকে ঠিকঠাক রাখার জন্য আমরা জানি যে নর্মাল এল আমরা সাধারণত পাই না, আমরা L2 রূপে পাই, তাই জন্য এটাকে 2 দিয়ে গুণ করে দিচ্ছি। এটাকে যখন 2 দিয়ে গুণ করব 3টা তখন হয়ে যাবে 6 আর এটা তখন হয়ে যাবে 2 দিয়ে গুণ করলাম পুরো ইকুয়েশনটাকে, তাহলে 2 3 দুগুণে 6 আর 2। আচ্ছা এটাকে আমরা কি করব, এটাকে আমরা 3 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এটা 3O2 মাইনাস 3 দিয়ে এটাকে গুণ করলে এটা হয়ে যাবে 6টা ইলেকট্রন আর এখানে হয়ে যাবে 3O। এবার এখানে যে 3O রয়েছে এখানে অক্সিজেন 3 অণু তো রয়েছে কিন্তু এখানে অক্সিজেন রয়েছে না, এমনি নর্মাল অক্সিজেন রয়েছে, অক্সিজেন পারমাণবিক অবস্থাতে রয়েছে, তাহলে 3O 3 অণু অক্সিজেন, 3 অণু অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে এটা 3O2 গঠন করবে, 3O2 গঠন করবে, যে O2টা গ্যাস রূপে বেরিয়ে আসবে। তাহলে O2 গ্যাস আমরা কিসের মধ্যে পাচ্ছি, অ্যানোডের মধ্যে আমরা O2 গ্যাস পাচ্ছি, O2 গ্যাস আমরা অ্যানোডের মধ্যে পাচ্ছি। তাহলে বোঝা গেল কি বললাম? সিম্পল হিসাব ভাই, যা করেছি আগের বিক্রিয়াগুলো এটাও সেম বিক্রিয়া। কি করতে হবে, ফার্স্টে অ্যালুমিনিয়াম ধাতু থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য, পিওর অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য আমরা ফার্স্টে অ্যালুমিনিয়ামের আকরিক নেব, যেটাকে আমরা বলে থাকি বক্সাইট, এগুলোই খাতার মধ্যে লিখবে যেটা বলছি। আমরা কি করব, বক্সাইট আমরা নেব, যে বক্সাইট হচ্ছে সংকেত হচ্ছে Al2O3.2H2O, তাহলে এর মধ্যে অশুদ্ধি মিশে আছে, তো এখান থেকে আমরা কোনো একটি প্রক্রিয়ার দ্বারা আমরা হচ্ছে জলটাকে বার করে দিলাম, জেনারেলি হিট করে বার করে দেওয়া হয় জলটাকে, ঠিক আছে। এবার তাহলে পড়ে থাকলো Al2O3 মানে অ্যালুমিনা পড়ে থাকলো। এই অ্যালুমিনার যে গলনাঙ্ক সেটা 2000 ডিগ্রি সেন্টিগ্রেড প্রায়, তো 2000 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা এটাকে তড়িৎ বিশ্লেষণ করতে পারবো না, তাই জন্য অ্যালুমিনার সাথে আমরা ক্রায়োলাইট এবং ফ্লুরোস্পার মিশিয়ে তার যে গলনাঙ্ক সেটাকে 900 ডিগ্রি সেলসিয়াসে আনলাম, তাহলে এটার যে গলিত অবস্থা আমরা পাবো 900 ডিগ্রি সেলসিয়াসে, সেটা হচ্ছে গলিত অ্যালুমিনা পাবো। সেই গলিত অ্যালুমিনাটাকে আমরা তড়িৎ বিশ্লেষ্যর মধ্যে নেব, এই তড়িৎ বিশ্লেষ্যর মধ্যে দ্রবণ রূপে নেব, নেওয়ার পর এখান থেকে ক্যাথোড হিসাবে আমরা নেব হচ্ছে গ্যাস কার্বনের দণ্ড, আর অ্যানোড হিসাবে নেব আমরা গ্রাফাইটের তড়িৎদ্বার, ঠিক আছে, গ্রাফাইটের তড়িৎদ্বারটা অ্যানোড হিসাবে নেব, আর গ্যাস কার্বন নেব হচ্ছে আমরা ক্যাথোড হিসাবে। নিয়ে যখনই তড়িৎ প্রবাহ চালনা করব Al2O3 দুটো আয়নে ভেঙে যাবে, এই যে Al2O3 দেখো দুটো আয়নে ভেঙে গেছে, 2L3+ আর 3O2 মাইনাস, তাহলে দ্রবণের মধ্যে Al3+ আর O2 মাইনাস আয়ন রয়েছে। এর মধ্যে যেহেতু এটা যেহেতু পজিটিভ আয়ন, তাই জন্য নেগেটিভ তড়িৎদ্বারের দিকে এটি আকৃষ্ট হবে, আর এটা যেহেতু নেগেটিভ আয়ন এটি পজিটিভ তড়িৎদ্বারের দিকে আকৃষ্ট হবে। এবার Al3+ রয়েছে, মাথায় 3টে পজিটিভ চার্জ রয়েছে, মানে 3টে ইলেকট্রনের দরকার, তাই জন্য Al3+ এখানে এসে Al3+ দুটো ইলেকট্রন মানে অ্যাকচুয়ালি 3টে ইলেকট্রন গ্রহণ করে এটা Al এ প্রথমে পরিণত হয়েছিল, তারপর 2 দিয়ে গুণ করার ফলে এটা 2Al3+ 6 ইলেকট্রন আর 2Al এ পরিণত হয়েছে। আর যেটা O2 মাইনাস ছিল এটা তো 3 অণু ছিল, তাহলে 3O2 মাইনাস 6টা ইলেকট্রন ত্যাগ করে নর্মাল 3O তে পরিণত হয়েছে, কারণ এটা দেখবে আমি প্রথমে করেছিলাম O2 মাইনাস আর এখানে 3টে ইলেকট্রন ত্যাগ করিয়ে নর্মাল ও রেখেছিলাম, ইকুয়েশনটাকে 3 দিয়ে গুণ করার ফলে এইটা এসছে আর কি, ঠিক আছে। এটা তোমরা দুটো স্টেপে করতে পারো বা চাইলে ডাইরেক্ট এটা লিখতে পারো। আর এখানে যে 3Oটা পেয়েছি, দুটো 3O পরস্পরের সাথে যুক্ত হয়ে O2 গ্যাস আকারে আমরা পাবো, O2 গ্যাস আকারে আমরা পাবো, গ্যাস আছে বলে পাশে আপ অ্যারো দিয়েছি। তাহলে আমরা অ্যানোড থেকে আমরা কোন গ্যাস পাবো, অ্যালুমিনিয়ামের নিষ্কাশনের সময় অক্সিজেন গ্যাস পাবো। ইজ ইট ক্লিয়ার? তো এইটা হচ্ছে প্রপার হচ্ছে অ্যালুমিনিয়ামের ধাতুর যে নিষ্কাশন, সেটা আমি তোমাদেরকে বললাম পরীক্ষাতে কোয়েশ্চেন আসবে যে তোমার হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের সময় কেন তার সাথে অ্যালুমিনিয়ামের সাথে ক্রায়োলাইট এবং ফ্লুরোস্পার মেশানো হয়, তার উত্তরটা বলে দিয়েছি আগে, লিখে নেবে। আর অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের সময় অ্যানোডে আমরা কোন গ্যাস পাই, অক্সিজেন গ্যাস, ঠিক আছে। আর এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখো এখান থেকে আমরা পিওর যে অ্যালুমিনিয়ামটা সেটা আমরা ক্যাথোডের গায়ে পেলাম, পিওর অ্যালুমিনিয়ামটা আমরা ক্যাথোডের গায়ে পেলাম। Al2O3 মধ্যে থেকে পিওর অ্যালুমিনিয়ামটা এসে সে কার গায়ে আটকে যাচ্ছে, সব ক্যাথোডের গায়ে আটকে যাচ্ছে, ফলে ক্যাথোডের ভরটা বাড়ছে এবং ক্যাথোডের পাতটা পুরু হতে থাকছে। তাহলে আমরা গ্যাস কার্বনের যে দণ্ডটা ছিল তার মধ্যে আমরা পিওর অ্যালুমিনিয়ামটাকে আমরা পাচ্ছি, আর ওর মধ্যে মিশে থাকা এই যে অক্সিজেনের পার্টটা সেটা আলাদা হয়ে যাচ্ছে, আর পিওর অ্যালুমিনিয়ামটা এর মধ্যে এসে জমাট বাঁধছে, এটাই হচ্ছে প্রক্রিয়া। তাহলে দেখো পিওর অ্যালুমিনিয়ামটা গিয়ে কার মধ্যে জমাট বাঁধছে, গ্যাস কার্বনের মধ্যে। তো এইভাবেই আমরা পিওর অ্যালুমিনিয়ামকে আমরা পেতে পারি, যেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন প্রক্রিয়ার দ্বারা। তো এই হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতুর নিষ্কাশন। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। চলে আসা যাক নেক্সট টপিক। লাস্ট আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে পরীক্ষাতে 2-3টে কোয়েশ্চেন আসে এখান থেকে, যে আমরা যে এখানে যে প্রবাহটা ব্যবহার করি সেটা কি প্রবাহ ব্যবহার করি, উত্তর লিখতে হবে ডিসি প্রবাহ। এসি প্রবাহ কিন্তু ব্যবহার করা হয় না, কারণ এসি প্রবাহ ব্যবহার করলে
ইলেকট্রনে তোমার হচ্ছে যে ব্যাটারির যে পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্ত সেটা প্রতি মুহূর্তে পরিবর্তিত হতে থাকে, অর্থাৎ কারেন্টের যে অভিমুখ সেটা প্রতি মুহূর্তে পরিবর্তিত হতে থাকে। ফলে দ্রবণের মধ্যে থাকা যে আয়নগুলো সেটা নির্দিষ্ট কোনো দিকে গমন করতে পারে না, সেই জন্য আমরা ডিসি প্রবাহ ব্যবহার করি, এসি প্রবাহ ব্যবহার করি না। আর একটা কথা বলে রাখি, এখানে আমরা তড়িৎ শক্তি দিচ্ছি আর এখানে কেমিক্যাল রিয়াকশান ঘটছে। তাহলে পরীক্ষাতে কোয়েশ্চেন আসে যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, লিখতে হবে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে, রাসায়নিক, ঠিক আছে, রাসায়নিক শক্তিতে। তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে কনভার্ট হয়। আর হচ্ছে যে প্রবাহ ব্যবহার করি সেটা ডিসি প্রবাহ, কারণ এর অভিমুখটা একই থাকে। এসি প্রবাহ ব্যবহার করলে অভিমুখ ক্রমাগত পরিবর্তন হতে থাকবে, তাই জন্য এসি ব্যবহার করব না, ফলে আয়নগুলো নির্দিষ্ট কোনো তড়িৎদ্বারের দিকে যেতে পারবে না, সেই জন্য আমরা এসি প্রবাহ ব্যবহার করব না, কারণ কারেন্টের অভিমুখ ক্রমাগত পরিবর্তিত 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 হতে থাকে। আর ডিসির অভিমুখের কোনো পরিবর্তন হয় না, যেন ডিসি ব্যবহার করব, এসি ব্যবহার করব না। আর তড়িৎ শক্তি এতে কিসে হয়, রাসায়নিক শক্তিতে কনভার্ট হয়। আশা করি বুঝতে পারা গেছে। তো এই হচ্ছে টোটাল যে ইম্পর্টেন্ট কথাগুলো ছিল বলে দিলাম। এবার তড়িৎ লেপনটা বলবো আমার ভিডিও শেষে। বলি তড়িৎ লেপন, এখানে লেখা হচ্ছে তড়িৎ লেপন। অধিক সক্রিয় ধাতুর ওপর, অধিক সক্রিয় ধাতুর ওপরে, এর ওপরে আমরা কার প্রলেপ দেব, কম সক্রিয় ধাতুর। এই প্রলেপ দেওয়ার যে পদ্ধতি এবং এর দ্বারা অধিক সক্রিয় ধাতুটিকে জলবায়ুর হাত থেকে বাঁচানো এবং ধাতুর সৌন্দর্য বৃদ্ধি করা হয়, সেই পদ্ধতিটাকে আমরা বলে থাকি তড়িৎ লেপন। তাহলে তড়িৎ লেপন কাকে বলে, অপেক্ষাকৃত অধিক সক্রিয় ধাতুর ওপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে আমরা বলে থাকি হচ্ছে তড়িৎ লেপন। খাতার মধ্যে লেখো তড়িৎ লেপন কাকে বলে, লিখবে অপেক্ষাকৃত অধিক সক্রিয় ধাতুর ওপর অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে বলা হয় তড়িৎ লেপন। এই তড়িৎ লেপনের দ্বারা আমরা ধাতুটিকে জলবায়ুর হাত থেকে রক্ষা করতে পারি, তো এটাকে আমরা বলে থাকি তড়িৎ লেপন। তড়িৎ লেপন করবার মোট 3-4টে উদ্দেশ্য আছে, একটুখানি জাস্ট জেনে রাখতে হবে। একটা হচ্ছে, 1 নাম্বার হচ্ছে কি, জলবায়ুর হাত থেকে রক্ষা করা, ঠিক আছে, পিওরলি লিখে নাও, ভালো করে লিখে নাও, জলবায়ুর কারণে যে ক্ষয় হয় তা থেকে রক্ষা। 2 নম্বর হচ্ছে ধাতুর সৌন্দর্য বৃদ্ধি করা, ঠিক আছে, তাহলে ধাতুর সৌন্দর্য বৃদ্ধি করা, আকর্ষণীয় করে তোলা। 3 নম্বর কাজ হচ্ছে কি, হচ্ছে মজবুত করে তোলা, ঠিক আছে, আরও মজবুত করা, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি 3-4টে উদ্দেশ্য, এই কারণে হচ্ছে আমরা তড়িৎ লেপন করে থাকি, ঠিক আছে। তাহলে তড়িৎ লেপন কি বললাম, তড়িৎ লেপন বললাম 1 নাম্বার বললাম যে অপেক্ষাকৃত অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে আমরা বলে থাকি তড়িৎ লেপন। তড়িৎ লেপনের দ্বারা আমরা যে ধাতুকে জলবায়ুর ক্ষয়জনিত হাত থেকে রক্ষা করতে পারি 1 নাম্বার। 2 নম্বর কথা হচ্ছে ধাতুর সৌন্দর্য বৃদ্ধি করতে পারি এবং ধাতুকে আরও আকর্ষণীয় করে তুলতে পারি এবং হচ্ছে মজবুত করতে পারি, ঠিক আছে, ধাতুটাকে আরও মজবুত করতে পারি। তো এই হচ্ছে মোটামুটি 3-4টে উদ্দেশ্য, বুঝতে পারা গেছে। এবার দেখো তড়িৎ লেপন যখন করা হচ্ছে তখন আমরা ক্যাথোড হিসাবে কী নেবো, অ্যানোড হিসাবে কী নেবো। দেখো আমরা মনে করো চাইছি যে লোহার ওপর নিকেলের প্রলেপ পড়ুক, নিকেলের বা হচ্ছে জিঙ্কের প্রলেপ পড়ুক, নিকেল বা হচ্ছে তোমার ধরো জিঙ্কের প্রলেপ পড়ুক। তাহলে দেখো কার ওপর কার প্রলেপ চাইছি, লোহার ওপর জিঙ্কের প্রলেপ চাইছি। যার ওপর করতে চাইবো, যার ওপর তড়িৎ বিশ্লেষণ করতে চাইবো, মানে যার ওপর আমরা প্রলেপ দিতে চাইবো, লোহার ওপর দিতে চাইছি, তাহলে লোহাটাকে নেব ক্যাথোড হিসাবে, এটা হচ্ছে শর্টকাট ট্রিক্স। আর যার প্রলেপ দিতে চাইছি, নিকেল আর জিঙ্কের প্রলেপ দিতে চাইছি, তাহলে নিকেল আর জিঙ্কটাকে নেব হচ্ছে অ্যানোড হিসাবে, অ্যানোড হিসাবে, ঠিক আছে, অ্যানোড হিসাবে নেব। তাহলে লোহার প্রলেপ লোহার ওপর দিতে চাইছি, এই জন্য এটাকে নেব ক্যাথোড হিসাবে। নিকেল আর জিঙ্কের প্রলেপ দিতে চাইছি, এই জন্য এটাকে নেব অ্যানোড হিসাবে। দেখো জেনারেলি দেখবে যে লোহা যদি বেশ কিছুদিন তুমি যদি এমনি নর্মাল বাতাসের মধ্যে রেখে দাও, বা যদি একটু বিশেষ করে যদি বর্ষাকাল হয়, তুমি দেখবে লোহাটা আস্তে আস্তে জং পড়ে গেছে, লোহার ওপর একটা মরচে পড়ে গেছে বা জং পড়ে গেছে, যেটাকে আমরা বলি। তো ওই মরচে যাতে না পড়ে, এটাই তো জলবায়ুর ক্ষয়, ওর জন্য লোহার ওপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, ঠিক আছে, জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। তো ওই যে পদ্ধতিটা, বা লোহার ওপর জিঙ্কের প্রলেপ দিচ্ছে বা কখনো কোনো ধাতুর ওপর তার প্রলেপ দিচ্ছে, এটাকেই আমরা অ্যাকচুয়ালি ধাতুর তড়িৎ লেপন বলছি। এটা একটা কারণে করা হয়। আবার অনেকে কি করে যে রূপোর হয়তো গয়না কিনেছে, সোসাইটিকে দেখাবে যে আমি হচ্ছি সোনার গয়না পরে ঘুরছি বাইরে বাইরে, ঠিক আছে। তো সেইটা লোক দেখানোর জন্য অনেকেই করে রূপোর গয়নার ওপর সোনার জল করে, যাতে দেখে মনে হয় ভাই সোনার গয়না পরে ঘুরছে, ঠিক আছে। তো সেইটা হচ্ছে একটা ব্যাপার। রূপোর হচ্ছে তোমার কি করা হয়, রূপোর ওপর সোনার প্রলেপ দেওয়া হয়, ঠিক আছে। তো অপেক্ষাকৃত অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয়, বা হচ্ছে কি ধাতুর আকর্ষণীয়তা বৃদ্ধি করবার জন্য, মজবুত করবার জন্য, সুন্দর করবার জন্য, এই কারণের জন্য তড়িৎ লেপন করা হচ্ছে।
কি বললাম, যার ওপর প্রলেপ দেবো, যার ওপর লোহার ওপর প্রলেপ দেবো, লোহাটাকে ক্যাথোড হিসাবে নেবো। কার প্রলেপ দিতে চাইছি, নিকেল বা জিঙ্কের, ওটাকে অ্যানোড হিসাবে নেবো। সিম্পল হিসাব, ঠিক আছে, বোঝা গেছে। আর যাকে অ্যানোড হিসাবে নিচ্ছি, তড়িৎ বিশ্লেষ্যটা তার লবণ নেব, তড়িৎ বিশ্লেষ্যটা তার লবণ নেব। মানে আমরা অ্যানোডে যদি নিকেল বা জিঙ্ক নিই, তাহলে অ্যানোডে নিকেল বা জিঙ্ক যদি অ্যানোডে নিই, তাহলে ZnSO4 মানে জিঙ্ক সালফেট বা NiSO4 নিকেল সালফেট, যেটাকে অ্যানোডে নেব তার সালফেট লবণ নেব, তার সালফেট লবণ নেব, যাকে অ্যানোডে নেব তার সালফেট লবণ নেব। এইটুকু হচ্ছে খালি কাজ। বোঝা গেছে কি বলেছি? আমার একটা শর্টকাট ট্রিক্সের ভিডিও আছে তড়িৎ লেপনের ওপর। ভিডিওটার লেন্থ বড় জোর 8 থেকে 9 মিনিট কি 10 মিনিট এরকম হবে। এখানে ওপরে একটা আই বাটনের লিঙ্ক আসছে, দেখো, ওই লিঙ্কে ক্লিক করে তোমরা তড়িৎ লেপন করার শর্টকাট ট্রিক্সটা তোমরা শিখে নাও। পরীক্ষাতে কোয়েশ্চেন আসবে, এইটার ওপর ওটার প্রলেপ দিলে কোথায় ধাতু নেবো, ওটার ওপর ওটার প্রলেপ নিলে ক্যাথোড হিসেবে কী নেবো, অ্যানোড হিসেবে কী নেবো, আর হচ্ছে তোমার তড়িৎ বিশ্লেষণ রূপে কী নেবো। ওই ভিডিওটা একবার দেখে নাও, তোমরা পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আমি আর এখানে ভিডিওতে বলছি না, কারণ ভিডিওর বেকার এই লেন্থটা বাড়িয়ে লাভ নেই। যেহেতু আমরা অলরেডি একটা ভিডিও দিয়ে রেখেছি, আই বাটনে লিঙ্ক আসছে, ওটাকে ক্লিক করে দেখে নিও, যে ওখান থেকে তোমরা হচ্ছে শিখে নিতে পারবে এটা, ঠিক আছে। ওটা শর্টকাট ট্রিক্স ওই ভিডিওতে আছে। তো এই হলো ব্যাপার। এবার একটার আমি খালি তড়িৎ বিশ্লেষণ করে দেখাবো, বাকিটা তোমরা বই থেকে পড়লেই তোমরা বুঝতে পেরে যাবে। দেখো, প্রলেপ দিতে চাইছি, তাই জন্য ফার্স্ট একটা পাত্র এঁকে নিয়েছি। এই পাত্রটাকে আমরা সবাই জানি যে কি বলা হয়, অনেকবার পড়ানো হয়ে গেছে, ভোল্টামিটার বলা হয় এই পাত্রটাকে। এবার যেটা আমরা যার ওপর প্রলেপ দিতে চাইছি, আমরা রূপোর ওপর দিতে চাইছি না প্রলেপ, রূপোর ওপর যার ওপর দিতে চাইবো তাকে আমরা ব্যাটারির নেগেটিভ মেরুর সাথে যুক্ত করব। মানে এইটা তখন হবে হচ্ছে ক্যাথোড, ঠিক আছে। কি বললাম বুঝতে পারলে? যার ওপর প্রলেপ দিতে চাইবো সেটাকে ক্যাথোড হিসাবে নেব। যার প্রলেপ দিতে চাইবো সোনার পাত, এটাকে আমরা নেব হচ্ছে, এই যে সোনার প্রলেপ যেটা এখানে যে সোনার পাতটা রয়েছে, এটাকে আমরা নেব হচ্ছে অ্যানোড হিসাবে, এটাকে আমরা নেব অ্যানোড হিসাবে। তাহলে এখানে অ্যানোড হিসাবে কে কাজ করছে, সোনার পাত। আর ক্যাথোড হিসাবে কে কাজ করছে, এটা হচ্ছে রূপোর কয়েন, বা আমি রূপোর কয়েনের উপর দিতে চাইছি, তাই জন্য রূপোর কয়েনটাকে আমরা ক্যাথোড হিসাবে নিয়েছি। যদি রূপোর পাতের ওপর দিতে চাইতাম, তাহলে এখানে রূপোর পাত নিয়ে নিতাম। কিন্তু মোট কথা হচ্ছে, যার ওপর প্রলেপ দেবো তাকে আমরা ক্যাথোড হিসাবে নেব, যার ওপর প্রলেপ দেবো তাকে আমরা ক্যাথোড হিসাবে নেব, যার প্রলেপ দেবো তাকে আমরা সোনার পাত বা যাই করি না কেন সেটাকে আমরা অ্যানোড হিসাবে নেব। হয়ে গেল। এবার এই রূপোর কয়েনটাকে ব্যাটারির নেগেটিভ মেরুর সাথে যুক্ত করব, আর এখানে একটা পজিটিভ মেরুর সাথে এই সোনার পাতটাকে যুক্ত করে দেবো। এটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে, আর এটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা পজিটিভ মেরুর সাথে যাকে যুক্ত করেছি সেটা হয়ে গেল অ্যানোড, আর নেগেটিভ মেরুর সাথে যুক্ত করেছি সেটা হয়ে গেল হচ্ছে ক্যাথোড। বোঝা গেল? এবার এখানে যে তড়িৎ বিশ্লেষ্যটা নেব, এখানে যে তড়িৎ বিশ্লেষ্যটা নেব আমি, ঠিক আছে, সেই তড়িৎ বিশ্লেষ্যটার নাম হচ্ছে এইটা, এটা হবে অরোসায়ানাইড, পটাশিয়াম অরোসায়ানাইড হবে, KuCN2। এটা হচ্ছে এখানে যেহেতু সোনার পাত নিয়েছি তাই জন্য পটাশিয়াম অরোসায়ানাইড। যদি এটার উপর পাত হতো তাহলে এখানে ওই আগেরটা হতো পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড, যার সংকেত KAgCN2, ঠিক আছে। আর যেহেতু পটাশিয়াম অরোসায়ানাইড দিচ্ছি কেন, কারণ সোনার পাত। বইতে মনে রাখবে লেখা আছে পটাশিয়াম অরোসায়ানাইড নিতে। তুমি যদি সোডিয়াম অরোসায়ানাইড নাও, মানে কে এর জায়গাতে খালি Na নিয়ে নিলে তাও কিন্তু হবে। মানে তুমি যদি NaAuCN2 নাও, এটাও যদি নাও তাতেও হবে, KAgCN2 নাও তাতেও হবে, দুটোতেই হবে, ঠিক আছে। তো যাই হোক, এর মধ্যে পটাশিয়াম অরোসায়ানাইড নেওয়া হয়েছে তড়িৎ বিশ্লেষ্য রূপে, এখানে সোনার পাত নেওয়া হয়েছে। আমি বলেছি যার তড়িৎ বিশ্লেষ্য নেব সেটা এখানে অ্যানোডের পাতটা যেন সেই জিনিসের তৈরি হয়। যেহেতু এটা অ্যানোডের পাত, তাই জন্য অ্যানোডের পাতটা যেহেতু সোনার, তাই জন্য সোনার তড়িৎ বিশ্লেষ্য অর্থাৎ KuCN2 নিয়েছি। এবার এখান থেকে কি হবে জানো, এখান থেকে সোনা থাকে তো, Au 3টে ইলেকট্রন এখানে ত্যাগ করবে। Au কি করবে, Au এই পাতের মধ্যে 3টে ইলেকট্রনকে ত্যাগ করবে, করে এটা নর্মাল Au3+ পরিণত হবে, Au3+ পরিণত হবে। Au3+ আয়নটা দ্রবণে আসবে, তাহলে দ্রবণে এখন কোন আয়ন এসে গেছে, Au3+ আয়ন। Au এখানে কি করেছে, 3টে ইলেকট্রনকে ত্যাগ করেছে, করে Au3+ আয়নে পরিণত হয়েছে। Au3+ আয়নটা দ্রবণে এসেছে, Au3+ আয়নটা পজিটিভ চার্জের আয়ন, আর এইখানে থাকা রূপোর কয়েনটা এখন নেগেটিভ চার্জের সাথে চার্জিত রয়েছে, তাহলে Au3+ আয়নটাকে টেনে নেবে সাথে সাথে, ফলে এর গায়ে সোনা চিপকে যাবে। আবার একটা Au3+ আয়ন আসবে, আবার এ টেনে নেবে, আবার এর গায়ে আটকে যাবে। তো এইভাবে আর কি তোমার কি হচ্ছে, সোনার তড়িৎ মানে সোনার জল করব এই রূপোর পাতটার উপর, বা সোনার তড়িৎ লেপন করব আমরা কার উপর, এই রূপোর কয়েনটার উপর। তো এই হচ্ছে টোটাল ব্যাখ্যা। সিলভারের ক্ষেত্রেও সেম হবে, এখানে Ag+ আয়ন তখন তৈরি হবে। Ag একটা ইলেকট্রন ত্যাগ করে Ag+ আয়ন রূপে দ্রবণে আসবে, এখানে যে থাকবে সে টেনে নেবে, ব্যাস। তাহলে সেটার উপর রূপোর প্রলেপ পড়বে। আর সেক্ষেত্রে তোমার এখানে পটাশিয়াম
আর্জেন্টোসায়ানাইড KAgCN হোল টুয়াইস ইউজ হবে, KAgCN হোল টুয়াইস ইউজ হবে বা NaAgCN হোল টুয়াইস ইউজ হবে। এই হচ্ছে কাজ। তো ঠিক আছে, এই হচ্ছে রূপোর ওপর সোনার প্রলেপ। তোমরা এটাকে আরেকটু ভালো করে বোঝার জন্য আমাদের, যেহেতু আমি আগে একবার ব্যাখ্যা দিয়েছি সেই জন্য এই ভিডিওতে বললাম না, আই বাটনে যে লিঙ্কটা ছিল ওখানে ক্লিক করে দেখে নিও, যে তোমরা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের শর্ট ট্রিক্সের ভিডিওটা আরেকবার দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিও, তোমরা আর একবার একটু ভালো করে ওখান থেকে শিখে নিতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি ব্যাখ্যা। লাস্ট একটা যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলে দিয়ে যাবো, সেটা হচ্ছে যে আমরা প্রথম কথা দেখো, এখান থেকে কয়েকটা শর্ট কোশ্চেন খুব আসে, যেটা হচ্ছে যে তোমরা এখানে প্রবাহ হিসাবে কি ব্যবহার করবে বলেছি, ডিসি প্রবাহ এসি প্রবাহ ব্যবহার করা যাবে না। কোন শক্তিতে রূপান্তরিত হয় বলেছি, তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। আর যে ক্যাথোড হিসাবে কি নিতে হয়, অ্যানোড হিসাবে কি নিতে হয়, আর যে ধাতুর ওপর প্রলেপ দেবো সেটাকে ক্যাথোড হিসাবে, আর যার প্রলেপ দেবো তাকে অ্যানোড হিসাবে নেব। তড়িৎ বিশ্লেষণ রূপে কি নেব, যাকে অ্যানোডে নিচ্ছি তার লবণ নেব। ঠিক আছে, তো ওইটা হচ্ছে ব্যাপার, হয়ে গেল কাজ। আর কি বলবো, আর এইগুলো করার আগে যার ওপর প্রলেপ দিতে চাইছো, যেমন এখানে রূপোর কয়েনের ওপর প্রলেপ দিতে চাইছো, তাহলে রূপোর কয়েনটাকে আগে জলের মধ্যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, নিয়ে তারপরে এখানে বিশুদ্ধ সোনার পাত নিতে হবে। এখানে সোনার পাতটা কিন্তু অশুদ্ধি হলে হবে না, সোনার পাতটা বিশুদ্ধ হতে হবে। এই হচ্ছে কয়েকটা কাজ বলে দিলাম। আর লাস্ট যাওয়ার আগে মুখে মুখে কয়েকটা জিনিস বলে দিয়ে যাচ্ছি। তোমার হচ্ছে ধাতুর যে মানে ধাতুর যে পরিবাহী হয় আর তড়িৎ বিশ্লেষণ হয়, তো তোমাকে প্রশ্ন আসতে পারে যে ধাতব পরিবাহী আর তোমার হচ্ছে যে তড়িৎ বিশ্লেষ্য বা তার মধ্যে পার্থক্য কী আছে। ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষণের মধ্যে কী কী পার্থক্য আছে, এটা শুনে শুনে লিখে নাও, আমি আর লিখছি না, অনেক কষ্ট করেছি। ভিডিওটা প্রায় শেষ এবং চ্যাপ্টারও প্রায় অলমোস্ট ডান। এটা খালি এই কোশ্চেনটাই বাকি ছিল, বলে দিচ্ছি তোমাদেরকে। ধাতব পরিবাহী হচ্ছে কি, তোমার কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে, তড়িৎ বিশ্লেষ্য গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। এটা হচ্ছে পার্থক্য নাম্বার 1। ধাতব পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহন করে, আর তড়িৎ বিশ্লেষ্যর মধ্যে দিয়ে কারা তড়িৎ পরিবহন করছে, আয়নগুলো, এখানে থাকা আয়নগুলো তড়িৎ পরিবহন করছে। এইটা কিন্তু শর্ট কোশ্চেনে আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট, যে ধাতব পরিবাহীর মধ্যে দিয়ে কারা তড়িৎ পরিবহন করে, ইলেকট্রনগুলো, তড়িৎ বিশ্লেষ্যর মধ্যে দিয়ে কারা তড়িৎ পরিবহন করে, আয়নগুলো। ঠিক আছে, হয়ে গেল। ধাতব পরিবাহীর ক্ষেত্রে জেনারেলি ভৌত পরিবর্তন দেখা যায়, আর এটার ক্ষেত্রে রাসায়নিক পরিবর্তন দেখা যায়। মেনলি এই তিনটে পার্থক্য থাক। আর একটা হচ্ছে তোমার এখানে মনে রাখবে, ধাতব পরিবাহীর ক্ষেত্রে টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে বা তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে তোমার রোধ বৃদ্ধি পায়, ফলে তার যে তড়িৎ পরিবাহিতা সেটা কমে যায়। কিন্তু এটার ক্ষেত্রে তোমার যদি টেম্পারেচার বাড়ানো হয়, উল্টে আরও ভালো তড়িৎ পরিবহন হয়, কারণ তখন আরও বেশি সংখ্যক আয়নে বিয়োজিত হয় তড়িৎ বিশ্লেষ্যটা, ফলে তোমার হচ্ছে বেশি সংখ্যক আয়নে বিয়োজিত হয়। তাহলে এটাই ছিল ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্যর মধ্যে পার্থক্য। আশা করি খাতার মধ্যে শুনে শুনে লিখে নিয়েছো। তো টোটাল ওভারঅল টপিক, ওভারঅল চ্যাপ্টার আমরা কমপ্লিট করলাম আজকের ভিডিওতে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর একটা যাওয়ার আগে লাস্ট কথা বলবো, যাওয়ার আমি আর যেতেই চাইছি না তোমাদের কাছ থেকে। লাস্ট কথা যেটা বলছি সেটা হচ্ছে, আমরা এই টপিকটার ওপর মক টেস্ট দেখবে আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। আমি ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। লিঙ্কটাতে ক্লিক করে তোমরা ওয়েবসাইট থেকে দুটো মক টেস্ট দিতে পারবে। একটা মক টেস্ট এখনও পর্যন্ত লঞ্চ হয়েছে, আর একটা মক টেস্ট আমরা খুব তাড়াতাড়ি লঞ্চ করবো। তোমরা 2-4 দিন পরে দেখলেই ওই সেকেন্ড মক টেস্টটা পেয়ে যাবে। তাহলে দুটো মক টেস্ট আমি ওটা কমিউনিটি ট্যাবেও দিয়ে দেবো ইউটিউবে। তাহলে দুটো মক টেস্ট তোমরা মানে আমাদের ওয়েবসাইট থেকে দিতে পারছো। আর 3 নাম্বার আর একটা মক টেস্ট আমি ভিডিও আকারে, লাইভ ভিডিও আকারে আমরা এইখানে আমরা ডিসকাশন করব খুব তাড়াতাড়ি, 4-5 দিনের মধ্যে। আমরা একটা এই চ্যাপ্টারের ওপর কী কী শিখলাম আমরা, ঠিক আছে, তোমরা কতটা ভালো শিখলে আমি দেখবো যে কে কত ভালো মার্কস পাও। একটা লাইভ একটা মক টেস্ট আমরা এখানে 10 নাম্বারের হোক বা 15 নাম্বারের হোক বা 20 নাম্বারের হোক, আমরা একটা মক টেস্ট আমরা ইউটিউবে আনবো। আর বাকি যে মক টেস্ট তোমরা আমাদের ওয়েবসাইটে দিতেই পারবে। তো এই ছিল আজকের ভিডিও। লাস্ট অবধি আমরা বলে দিলাম, চ্যাপ্টারটাও পড়ালাম, নোটসও বানানোর মতন করে, যা যা ইম্পর্টেন্ট ইনফরমেশন হতে পারে, বাইরে থেকে যা যা কোশ্চেন আসতে পারে সব রকমের আমি বললাম, লজিক্যাল কোশ্চেনগুলো বললাম, অঙ্কও করিয়েছি, সব পড়িয়েছি, ডিটেলসে ডিসকাশন দিয়েছি, কনসেপ্ট ক্লিয়ার করিয়েছি। আর লাস্টে তোমাদের জন্য মক টেস্টও রেখে গেছি, সব কিছু এভরিথিং তোমাদের জন্য ফ্রিতে রেখেছি। ঠিক আছে, মানে এর থেকে আশা করি বিশেষ কিছু আর তোমাদের পড়তেও লাগবে না, কোথাও থেকে করতে লাগবে না। আমরা তোমাদের জন্য মক টেস্টটাও পর্যন্ত তোমাদের জন্য আমরা অ্যারেঞ্জ করছি, যাতে তোমাদেরকে বাড়িতে গিয়ে বইটা পর্যন্ত খুলতে না হয়। শুধুমাত্র নোটসটা বানাও, ভিডিওটা শুনে শুনে নোটসটা বানিয়ে নোটসটাকে পড়ো। ঠিক আছে, পারলে খুব যদি মানে তোমাদের যদি অসুবিধা না হয়, তাহলে তোমরা আমাদের কাছ থেকে নোটস পারচেস করতে পারো, কিনতে পারো। বেশি দাম নয় ওটার, কারণ আমরা টোটালি ফ্রিতে দিচ্ছি, শুধু নোটটুকুর দামটাই রাখা হয়েছে। ঠিক আছে, চাইলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা উঠেছে সেখানে তোমরা মেসেজ করে, হোয়াটসঅ্যাপ মেসেজ করে তোমরা নোটসটা চাইলে কিনতে পারো বা সংগ্রহ করতে পারো। ঠিক আছে, খুব কমের মধ্যেই আমরা দেওয়ার চেষ্টা করছি। তো এটা হচ্ছে টোটাল ব্যাপার। আর কি বলবো,
ব্যাস, তাহলে তোমরা আমাদের নোটস পড়তে পারো, অথবা নিজেরা ভিডিও দেখে নোটস বানাতে পারো, অথবা হচ্ছে তোমরা এর সাথে মক টেস্ট আমাদের ইউটিউবেও আসবে এবং ওয়েবসাইটেও দেওয়া আছে, ওখান থেকে 2 জায়গা থেকে কালেক্ট করো। মক টেস্ট 2 জায়গা থেকে পাচ্ছ, ঠিক আছে? অলরেডি মক টেস্ট দেওয়াও আছে, আবার শুধু ভিডিওটা এখানে আসবে। আর আমরা টোটাল তো ভিডিওটা ডিটেলসে ডিসকাশন করেছি, এত ডিটেলসে তোমাদের বইতেও থাকবে না, কোনো জায়গাতে থাকবে না, সব কিছু ডিটেলসে আমি করেছি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, এটুকুই বলবো খালি। চলো, আর বন্ধুদের সাথে শেয়ার করো বা বেশি বেশি করে, ঠিক আছে? যাতে সবাই এখান থেকে মানে আমরা তোমাদের জন্য এতটা চেষ্টা করছি, তোমরা আমাদের জন্য সামান্য একটুখানি চাইছি, সেটা হচ্ছে বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো। খুব ভালো থেকো, ধন্যবাদ।